নমস্কার, আমি মৌমিতা। একটা গল্প বলি শোনো চ্যানেলে আপনাকে আবারও স্বাগত জানাই। আজকের উপস্থাপনায় আপনি শুনতে চলেছেন শ্রদ্ধেয়া লেখিকা বাণী বসু রচিত অমৃতা উপন্যাসটির ৫ম পর্ব। কদিন ধরে শ্রাবণ অঝরে ঝরছে। আকাশের মুখ দিনরাত, দুপুর, বিকেল, সন্ধে, সকাল নীল গাইয়ের মতো নীলচে কালো। নীল নবঘনে আষাঢ় গগনে তিল ঠাই আর নাই রে। গলা ছেড়ে গান গাইতে গাইতে ডক্টর কার্লেকার ছাই ছাই রঙের টি শার্টের তলায় নীলচে কালো রঙের প্যান্ট পরছিলেন বোধহয়, আকাশের সঙ্গে রং মিলিয়ে। রম্ভা ঘরে ঢুকেই অবাক হয়ে গেলেন। কোথায় বেরোচ্ছ এখন এই আনআর্থলি ওয়েদারে? তোমাদের বেবিরা তো ওয়েদার চাটফাট মানে না অপসরি। মন খুব ভালো থাকলে রঞ্জন রম্ভাকে অপসরি বলে ডেকে থাকেন। আদরের ডাক কানে না নিয়ে রম্ভা বললেন, এত তাড়াতাড়ি তো তুমি নার্সিংহোমে যাও না? এখনো 11টা বাজেনি। 11টা না বাজলেও 12টা বেজে যেতে পারে ডার্লিং। পায়ে মোকাসিন গলাতে গলাতে রঞ্জন বললেন, এই পোশাকে তুমি নার্সিংহোমে যাবে? রম্ভার অবাক হওয়া এখনো ফুরোয়নি। তাই শ্রাবণ ধারাপাতে তুমি কি আমায় সুটেড বুটেড হয়ে যেতে বলো? তোমায় কখনো ক্যাজুয়াল পরে নার্সিংহোমে যেতে দেখিনি। খেয়াল করনি ডার্লিং। গেছি এমন বর্ষায় গেছি। গাড়িটা তো বারান্দার তলাতেই দাঁড়াবে, ড্রেস করতে তোমার আপত্তি কি? সেটা এখানে উজ্জীবনে বারান্দার তলা নেই, আর সেখানে আর 5 জন গাড়িহীনের মতোই আমাকে ছাতা মাথায় ঢুকতে হবে। কি জানি বাবা। রম্ভার ষষ্ঠ ইন্দ্রিয় বলছে রঞ্জন নার্সিংহোমে যাচ্ছে না। তা নাই যাক, অন্য কোথাও কোনো এমার্জেন্সি কল থাকতেই পারে। ডক্টর কার্লেকারের সব কেসই তো উজ্জীবনে আসে না। কিন্তু বলল না কেন সে কথা? রঞ্জন সাধারণত কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে, আনুমানিক কত ঘন্টা লাগতে পারে, কেস জটিল কিনা, এসবই রম্ভাকে বলে থাকে। প্রথমত স্ত্রী একজন ডাক্তার, তারই মতো স্ত্রীরোগ বিশেষজ্ঞ বলে। দ্বিতীয়ত স্ত্রী সন্দেহপ্রবণ বলে। রম্ভাকে একবার গম্ভীর, পরক্ষণেই বিষণ্ণ হয়ে যেতে দেখে রঞ্জন বললেন, আরে এর উপর তো একটা অ্যাপ্রন চাপিয়ে নেব। তলায় ফর্মাল শার্ট আছে না ক্যাজুয়াল, কে দেখছে তখন? অনেক কথাই এর উত্তরে রম্ভার বলার ছিল নার্সিংহোমে স্টাফ যাতে সবসময় শতকরা 100% পেশাদার চেহারায় থাকে, তাই ডক্টর কার্লেকারও নিজেকে তাদের আদর্শ হিসেবে গড়েছেন। এটাই নাকি তার ইমেজ। সেই ইমেজ আজকে হঠাৎ ভাঙার কি দরকার পড়ল? কিন্তু এসব বলে রম্ভা কথা বাড়ালেন না। এই যে ঈষৎ বিষণ্ণ, সামান্য অবহেলিত বলেই সূক্ষ্মভাবে আহত তার নিজের ইমেজ, এই মেজাজটাকেও তিনি উপভোগ করেন। রঞ্জন বেরিয়ে গেলে তার গাড়ি যত দূর দেখা যায় তিনি বারান্দায় দাঁড়িয়ে দেখবেন। এখন বৃষ্টি সোজা ছাটে পড়ছে, তবু বারান্দার রেলিং ঘেঁষে দাঁড়ালে তিনি ভিজে যেতে পারেন। সেই সামান্য ভেজা কামিজটা তিনি বদলাবেন না। বর্ষাকালে এমনিতেই তিনি একটু অ্যালার্জিতে ভোগেন, ভিজলে তো আর কথাই নেই। সন্ধে নাগাদ জ্বরটাও এসে যেতে পারে। তখন তিনি কপালে একটু বাম ঘষে নীল আলো জেলে বিছানায় শুয়ে থাকবেন। চেম্বারে বসবার আগে রঞ্জন আর তিনি একসঙ্গে বসে একটু কফি খান। কফি খাওয়ার একটা সুন্দর জায়গাও আছে তাদের। খাবার ঘরের একদিকে 2 কোণা জুড়ে এত বড় জানলা যে মনে হয় যেন জানলা নেই। কাঁচের ওপারেই বাগান, বাগানের ওপারে শান্ত পদঘাট। এই কোণটাতে তাদের স্মোকড গ্লাসের কফি টেবিল পাতা। সেদিকে যেতে গিয়ে যখন রঞ্জন রম্ভাকে দেখতে পাবেন না, উপরে আসবেনই, বেডরুমে। কি ব্যাপার, নিচে নামনি এখনো? তুমি রেডি? চান করেছ? শিওর ওডিকোলনের গন্ধটা পাচ্ছ না? না, নাক বন্ধ। আবার সর্দি হলো নাকি? রঞ্জনের গলায় থাকবে উৎকণ্ঠা। সর্দি হয়তো হয়েছে,
চলো বলে রম্ভা মন্থর গতিতে উঠবেন। নীলের উপরে ধূসর ছাপের সেই শিফনটা পরবেন। রঞ্জন কাছে এসে গালে গাল রাখবে, রেখেই চমকে উঠবে। এ কি, তোমার গা তো বেশ গরম। ও, তাই মাথাটা ব্যথা করছিল, এখন কমে গেছে। থাক, তাহলে নিচে গিয়ে কাজ নেই, এখানেই আনতে বলে দিই। বাজার টিপবেন রঞ্জন। কালীচরণ, ওদের বেয়ারা, কফিপট শুদ্ধ ট্রলিটা বেডের পাশে রেখে যাবে। কফিতে একটু করে চুমুক দেবেন, আর রম্ভার জ্বর লালচে মুখের দিকে চিন্তান্বিত দৃষ্টিতে তাকাবেন রঞ্জন। কফিটা যখন 1.5 কাপ মতো শেষ, তখন রঞ্জন ঝুঁকে পড়বেন রম্ভার বুকের উপরে। ডার্লিং, আহ, কি করছো? ছোঁয়াচ লাগবে। দূরে থাকলেও লাগতে পারে, তখন কাছেই থাকি। রঞ্জনের গলার স্বর বদলে যাবে, গাঢ়, গভীর। সেই অনেকদিন আগেকার বিবাহপূর্ব রঞ্জন, মেডিকেল কলেজের 3rd ইয়ারের রঞ্জন। আর রম্ভা সামান্য জ্বর গায়ে অসময়ের সেই গাঢ় সঙ্গমের জন্য আজ অপেক্ষা করবেন রম্ভা। সারাদিন ধরে তার প্রস্তুতি চলবে, প্রস্তুতি এবং প্রতীক্ষা। এরকম অসময় না হলে তো রঞ্জনের আর সময়ই হয় না। উজ্জীবনের দরজায় দাঁড়ালো ধূসর রঙের মারুতি এস্টিমটা। ছাতা হাতে রহমান শোফার নেমে দাঁড়িয়ে গাড়ির দরজা খুলল। নেমে গেট অবধি পৌঁছে হঠাৎ রহমানের হাত থেকে ছাতাটা কেমন কেড়ে নিলেন ডক্টর কার্লেকার। রহমান, ছাতাটা একটু রাখছি, বুঝলে? ঠিক আছে সাব। গুড মর্নিং। গুড মর্নিং। গুড মর্নিং। নিজের ঘরে ঢুকে গেলেন রঞ্জন। বেল বাজালেন। এনকোয়ারি থেকে রিসেপশনিস্ট মেয়েটি উঠে এলো। তুমি কেন? রাজ্জাক কি করছে? আশ্চর্য তো, রাজ্জাককে বলবে আই ডোন্ট ওয়ান্ট হিম টু রিপিট দিস। যাই হোক, সিস্টার, মাধুরীকে ডেকে দিও। সেন না দাস? সরি, সেন। মাধুরী সেন বেশ বয়স্কা, 40-এর উপরে বয়স, কিন্তু দারুণ কর্মঠ, পটু এবং দায়িত্ববোধ সম্পন্ন। 2 মাধুরী, কিন্তু দাসের বয়স 24-25। দেখতে শুনতেও একটা আলগা চটক আছে। রম্ভা চান না মাধুরী দাস রঞ্জনের কাছাকাছি আসে। মাধুরী দাসও খুবই নিপুণ, তবু নিজের জীবনের এই জটিলতার কথা মনে রেখেই রঞ্জন মাধুরী সেনকে তার কাজকর্মগুলো করতে দিতে পছন্দ করেন। মাধুরী সেন আসতে রঞ্জন নিচু গলায় বললেন, আমি যাচ্ছি, রাউন্ডে আসতে একটু দেরি হতে পারে। আমার চেম্বারের বাইরে নট টু বি ডিস্টার্বটা লাগিয়ে দিন। কোনো কারণেই যেন কেউ আমাকে বিরক্ত না করে। আশা করছি ঘণ্টাখানেকের মধ্যে এসে যাব। পেছনের দরজায় একটা ট্যাক্সি ডাকিয়ে রাখুন। আপনি এলে আমাকে ডাকবেন, ছাতাটা নিয়ে যান। কতগুলো আল্ট্রাসোনোগ্রাফির রিপোর্টের উপরে ঝুঁকে পড়লেন কার্লিকার। একটু পরেই হলুদ কালো ট্যাক্সিটা ছুটে চলল ডোভার লেনের দিকে। খসখস খসখস করে খবরের কাগজের উপরে মুখস্থ উত্তর লিখে যাচ্ছে অমৃতা। স্পেশাল পেপার, শর্ট নোট সব। বিজয় গুপ্ত, কেতকা দাস, রামেশ্বর ভট্টাচার্য, দ্বিজ মাধব, এগুলো সব সে আগে মুখস্থ করেছে, মুখেও বলে নিয়েছে। কিন্তু তার বাবা তাকে এই কায়দাটা শিখিয়ে দিয়েছেন। যতই বলে নাও, লেখবার সময় ঠিক ভুলে যাবে, সেই জন্যে লেখার অভ্যাস দরকার। বাবারা নাকি ছোটবেলায় এসব কাজ বালি কাগজে করতেন, সেগুলো অনেক কম দামি। এখন সেসব পাওয়া যায় না, কাগজ জিনিসটাই দুর্মূল্য হয়ে গেছে। একটা রুল টানা বা না টানা ফুলস্কেপ সাইজের খাতা 8 থেকে 9 টাকার মধ্যে আসা যাওয়া করে। অত পয়সা অমৃতা কি করে খরচ করবে? তাই সে পুরনো খবরের কাগজের উপরে সাঁই সাঁই করে লিখে যায়। মাসি মাঝে মাঝে বলেন, কি রে, খবরের কাগজের উপরে লিখছিস, বুঝতে পারবি? অমৃতা একটু হাসে। বুঝতে পারবার তত দরকার নেই, দরকার হলো গড়গড় করে এই লিখে যাওয়াটা। একটা নোট লেখা শেষ করে
সে মাসির দিকে ফিরে তাকায়। তোমরা কেমন করে পরীক্ষার প্রিপারেশন করতে মাসি? আমি তো বারবার করে পড়তাম, ঘুরে ফিরে পড়তাম। নিজে উত্তরগুলো লিখতে না? কিছু লিখতাম, আর কিছু স্রেফ বই পড়ে চলে যেতাম। হতো তাতে? ওই যা হতো তা হতো। বিএ পাস কোর্সের পড়াতো, তাও জানতাম যে দেখাশোনা চলছে, পছন্দ হলেই বিয়ে হয়ে যাবে। বিয়ের প্রসঙ্গে অমৃতার চোয়াল সামান্য কঠিন হয়ে যায়, লক্ষ্য পড়বার মতো নয়। চোয়ালের এই কঠিনতাও অমৃতার ভেতরের। সে জিজ্ঞাসা করে, তোমার কি সাবজেক্ট ছিল মাসি? দূর, অত কি মনে আছে? ওই ফিলোসফি, হিস্ট্রি, সংস্কৃত বোধহয়। পড়তে তোমার ভালো লাগতো না? না। কি ভালো লাগতো তাহলে? এই গপ্প করা, নিন্দেবন্ধ পরচর্চা, সিনেমা যাওয়া। আমাদের সময় তো প্রচুর সিনেমা হল, প্রচুর সিনেমা। প্রতি সপ্তাহে একটা করে দেখতাম। যা, মাসির উপরে অশ্রদ্ধা হচ্ছে নাকি রে? অমৃতার মুখ নরম, আরো নরম হয়ে গেল। সে বলল, অশ্রদ্ধা? কি যে বলো। তবে উনি যখন চলে গেলেন তখন আমার বয়স ঠিক ৩৫। ১৯-এ বিয়ে হয়েছিল, ঠিক ১৬ বছর। সেই সময়টা সম্পদ তখন ১১ বছরের, ১২-এ পা দিয়েছে। ওকে দেখাশোনাটা খুব বড় কাজ ছিল। তবু মনে হতো কেন যে আর একটু ভালো করে পড়াশোনাটা করিনি। টাকা পয়সার অভাবটা তো বুঝিনি। খুব ভালো ইন্স্যুরেন্স ছিল, অফিস থেকে পাওনা ছাড়া অতিরিক্ত অনেক দিয়েছিল। তাছাড়া এই বাড়ি ছিল, মহানির্বাণ রোডের বাড়িটা ব্যাংককে ভাড়া দেওয়া। কিন্তু তা নয়, কেমন শূন্য শূন্য লাগতো। মনে হতো আমার নিজের ভেতরটাই কিছু নেই, কিছু জন্মায়নি। তাহলে আবার শুরু করলে না কেন? অভ্যাসটাই তখন চলে গিয়েছিল, বুঝলি আমি। কতগুলো সাপ্তাহিক পত্রিকা, মেয়েদের পত্রিকা, আর কখনো সখনো একটা বাংলা নভেল ছাড়া আর কিচ্ছু পড়িনি ওই ১৬ বছরে। বয়সটাও তখন মনে হতো অনেক, কেচে গন্ডুস করতে লজ্জাও ছিল। আবার ওই যে বলছি অনভ্যাস, মনের মধ্যে গভীরতাই বলিস আর মনোযোগী বলিস, কণা মাত্র ছিল না। অমৃতা বলল, ধ্যাত, তোমার গভীরতা নেই, মনোযোগ নেই, বিশ্বাস করতে বলো। মাসি বললেন, মগজ মস্তিষ্কের কথা বলছি রে। মাথা দিয়ে কোনো কঠিন জিনিস সলভ করতে পারার ক্ষমতাটা চলে গিয়েছিল। চলে যায়নি মাসি, হয়তো ঘুমিয়ে গিয়েছিল। জাগাবার চেষ্টা করলেই জাগতো। তাছাড়া তোমার কোনো মোটিভেশন ছিল না। টাকা পয়সার যেহেতু অভাব ছিল না, তাই নতুন করে কিছু করার উৎসাহ বা প্রেরণা পাওনি। ঠিক বলেছিস, কত বুঝিস তোরা আজকালকার ছেলে মেয়েরা। হে মা, তোমাকে এভাবে বলা আমার উচিত হয়নি। দেখো কাণ্ড, আমি কি তাই বলেছি? সত্যিই আমার মনে হয় তোরা কত কত এগিয়ে গেছিস। কত কি জানিস, কত ভুল করিস না, কত ভুল শুধরে নিতে পিছু পা হোস না। আমরা একটা নতুন প্রজন্ম মাসি, এটা আমাদের কাছে কোনো বাহাদুরি নয়। সায়েন্স, টেকনোলজি, মাস মিডিয়া এইসব আমাদের শিখিয়েছে, ভাবনা উস্কে দিয়েছে। তোমাদের সময়ের থেকে আমাদের সময় একটু এগিয়ে গেছে। ভেতরে ভেতরে কিন্তু রয়ে গেছে সেই পশুবৃত্তি, সেই লোভ, সেই হিংসা। একটু থেমে অমৃতা আবার বলল। শিবানী বললেন, না তুই পড়, আমি তোকে বড্ড বকাচ্ছি। অমৃতা হাসল। পড়া জিনিসটাও তো যান্ত্রিকভাবে হয় না। তার মধ্যে অন্য মানুষের উষ্ণতা, অন্য মানুষের যুক্তি, বুদ্ধি, জীবনবোধ এসব না মিশলে আর যারি হোক তার পড়া হয় না। শর্মিষ্ঠা তো বেশিরভাগ সময়ই সর্বোচ্চ নম্বর পায়, কিন্তু ওকে একটা আলোচনার মধ্যেও আজ পর্যন্ত টেনে আনতে পারল না কেউ। রবীন্দ্রনাথ, কাদম্বরী, রহস্যের মতো মুখরোচক, মনোরোচক বিষয় পর্যন্ত নয়। নিলয় প্রশ্নটা করেছিল। শর্মিষ্ঠা বলল, কবি মানুষই তো পড়েছিস। তা পড়েছি উল্টে পাল্টে। তাহলে জিজ্ঞেস করছিস কেন? হায় কপাল, ওটা তো জগদীশ ভট্টাচার্যের দেখা বোঝা। তুই কি বুঝিস? তোর কিছু মনে হয় না? না, আমি ওদের দেখিও নি, শুনিও নি। তাই বলে বুঝবিও না? অমৃতা অনুযোগ করে। বুঝতে হলে রবীন্দ্রনাথের সঙ্গে কথা বলতে হয়,
কাদম্বরী দেবীর সঙ্গে কথা বলতে হয়। প্ল্যানচেটে বসবি? তাতেও হবে না, টিকটিকি লাগাতে হবে। কি আশ্চর্য, রবীন্দ্রনাথের লেখাগুলো তো রয়েছে, কবিতা, গান। তোরা বুঝগে যা। অর্থাৎ শর্মিষ্ঠা একটি সর্বোচ্চ নম্বর পাওয়া মেয়ে, যার হাতের লেখা যে বানান ভুল করে না, প্যারাগ্রাফিং সম্পর্কে পরিষ্কার ধারণা আছে, যথেষ্ট পড়ে এবং যথেষ্টের চেয়েও বেশি মুখস্থ করে, সে তার অর্জিত বিদ্যাকে প্রয়োগ করতে পারে না। তার জীবন মননের সঙ্গে ওই পড়াশোনার কোনো যোগই নেই। অমৃতার পেটের ভিতরে এই সময় সে ডিগবাজি খেল। প্রচণ্ড একটা টান ধরল পেটে। টেবিলটা ধরে সেই ধাক্কা সামলালো সে। এইরকম সময়গুলো ছাড়া অমৃতার খেয়ালই থাকে না। তার ভিতরে একটা অঙ্কুর, জীবন্ত অঙ্কুর, তার নিজের সৃষ্টি, তার নিজের রক্ত প্রবাহের লালন। সে যা খায় ও তার সারবস্তু পায়। তার অসুখ করলে ওরও অসুখ করবে। কোনো অনুভূতি নেই তার ওর জন্য, অথচ ওকে বাঁচাবার জন্যই সে একদিন প্রচণ্ড লড়াই করেছিল, যার ফলে তার নিকটজনীদের মুখোশ মোচন হয়ে গেছে তার কাছে। আশ্চর্য, কোনো কৌতূহল পর্যন্ত নেই। ডক্টর কার্লেকার বলেছেন ও ছেলে, সে কিন্তু জানতে চায়নি। কোনো বাৎসল্য, মাতৃত্ববোধ নেই আজ তার মধ্যে। একটা বাঘিনী যেন একটা বেড়ালি হয়ে গেছে, থাবার উপরে মুখ পেতে, যে ঘুমোতে ভালোবাসে। তার ক্ষেত্রে এই ঘুম অবশ্য এমএ ফাইনালের পড়া। খবরের কাগজগুলো সরিয়ে রেখে সে একটা বই টেনে নিল। রবীন্দ্রনাথের ছোট গল্পের উপরে আলোচনা। ডক্টর কার্লেকার যখন খালি পায়ে এই ঘরে ঢুকলেন, তার পেছনে শিবানী দত্ত, তিনি একটা অভিনিবিষ্ট পিঠকে ঝুঁকে থাকতে দেখলেন। দেখলেই বোঝা যায় এই অভিনিবেশ গভীর। মাথার চুলগুলো কিছু পিঠে, কিছু কানের পাশ দিয়ে সামনের দিকে ঝুলে পড়েছে। একটা সাদার উপরে হালকা ছাপের আঁচল, একটি কানের সোনার ছোট্ট মাকড়ি। তিনি মিসেস দত্তর দিকে ফিরে তাকালেন। উনি হেসে বললেন, ঠিক আছে, আপনার কাজ তো আপনাকে করতেই হবে, আসুন। অমৃতা, ডাক্তারবাবু এসেছেন। রুটিন চেক আপ। প্রতি মাসে ডক্টর কার্লেকার নিষ্ঠা ভরে কাজটা করে যাচ্ছেন। সব রোগিণী তার দায়িত্ব, কিন্তু এই মেয়েটি বিশেষ দায়িত্ব। বিশিষ্ট এই মেয়েটিও। এইরকম অদ্ভুত মেয়ে তিনি আর দেখেননি। স্বামী যাকে ক্লোরোফর্ম দিয়ে অজ্ঞান করে এমটিপি করতে নার্সিংহোমে নিয়ে এসেছিল, যে জবরদস্তির ফলে সে মারাও যেতে পারত, সেই সব ঘটনা মন থেকে মুছে ফেলে দিয়েছে মেয়েটি। সন্তান কবে ভূমিষ্ঠ হবে, কেমন করে হবে, এসব নিয়েও তার কোনো ভয় ভাবনা নেই। অদ্ভুত নির্ভীক। তিনি যে তাকে ওই পরিস্থিতি থেকে বাঁচালেন, এখনও নিয়মিত তদারকি করে যাচ্ছেন। এ নিয়ে কৃতজ্ঞতার কোনো বাড়াবাড়ির বাক্য তো দূরের কথা, হাবেভাবেও তিনি সেই কৃতজ্ঞতা দেখতে পান না। তার সমস্ত মনোযোগ সূচিবিদ্ধ হয়ে রয়েছে কতগুলি বইয়ে, কতগুলি খাতার পাতায়। অনেকটা কি রম্ভার মতো? মেডিকেল কলেজের 3rd ইয়ারের রম্ভা যখনই ওর হোস্টেলে যেতেন, এই ধরনের একটা দৃশ্য দেখতেন। অভিনিবিষ্ট, ফিরেও তাকাত না কারোর দিকে। তিনি জোর করে তার সেই অভিনিবেশে থাবা বসালেন, ভাগ চাইলেন সময়ের। কাম মোহিত করলেন সেই অপাববিদ্ধ কুমারীকে। তার গহনা বেচে সে রঞ্জনকে লন্ডনে পাঠালো এমআরসিওজি করতে। নিজে তখনকার এক বিখ্যাত গাইনির সহকারী হিসেবে কাজ নিল মেডিকেল কলেজেই। তারপর লন্ডনেই আর এক ডিগ্রিকামী শার্লটের সঙ্গে তার প্রচণ্ড মাখামাখি শুরু হয়ে গেল। তারপর কোনো খবর না দিয়ে উদ্ভ্রান্ত রম্ভা কার্লেকার যখন তার অ্যাপার্টমেন্টের বেলে হাত রাখল, তার অল্প কিছুক্ষণ আগেই মাত্র চলে গেছে শার্লট। সেদিনের সান্ধ্য সহবাস সেরে সমস্ত ঘরে শার্লটের পারফিউমের মেলি গন্ধ। বালিশের পাশে তার ব্রা কুণ্ডলীকৃত। নিচ থেকে কেয়ারটেকার ফোন করে জানালো, ইন্ডিয়া থেকে এক ভদ্র মহিলা এসেছেন, দেখা করতে চাইছেন।
রঞ্জন তখন 5 মিনিট সময় চেয়ে নিয়ে দ্রুত হাতে প্যান্টের জিপার টানছেন। ব্রাটা টেনে ফেলে দিয়েছেন ট্র্যাশ ক্যানে। চুলে দ্রুত চিরুনি চালাচ্ছেন। টেপ ডেকে জ্যাজ চলছিল। মুখে উচ্ছ্বসিত হাসি নিয়ে তিনি রম্ভাকে অভ্যর্থনা করেছিলেন। দরজাটা খোলার আগে উচ্ছ্বাসের সঙ্গে উদ্বেগ মিশেছিলই। দরজাটা খোলার পরে সেটা সত্যিকারের উচ্ছ্বাস হয়ে গেল। উফ, কতদিন পরে আবার সেই পরিচিত প্রিয় মুখ, সেই দেহ, সেই গন্ধ। তিনি ভাবতেও পারেননি। তুমি? এলাম। প্যাসেজ মানি? জোগাড় করলাম। ছুটি? চাকরি ছেড়ে দিয়েছি। কেন? কেন? এখন তুমি যা স্কলারশিপ পাচ্ছ তাতে আমি এখানে চালিয়ে নিতে পারবো। মা বাবা? আমার না তোমার? ধরো তোমার। তারা তো লখনৌয়ে রয়েছেন, যেমন ছিলেন তেমনি থাকবেন। আর তোমার বাবা মায়ের গ্রামের জমি জমাতে যেমন চলছিল তেমনি চলে যাবে। মঞ্জুর বিয়ে? মঞ্জু তোমার দায়িত্ব রঞ্জন। আমি তাকে ভালোবাসি বলেই তার দায়িত্বটা আমার উপরে চাপিয়ে দেবার মতো অপুরুষ এবং সুযোগ সন্ধানী স্বার্থপর কি তুমি? তারপর সমস্ত আবহাওয়াটাকে রোমাঞ্চিত করে রম্ভা তার বুকে ঝাঁপিয়ে পড়েছিল। পেছনে দরজা বন্ধ হয়ে গিয়েছিল। সুটকেস মাত্র একটা মাটিতে পড়েছিল। অশ্রুধারায় ভিজে যাচ্ছিল রঞ্জনের টি শার্ট। রম্ভাকে তিনিই নষ্ট করে দিয়েছেন। কিছুতেই তার বিশ্বাস আর অর্জন করতে পারলেন না তিনি। রম্ভা আর পড়ল না, চাকরি করল না, প্র্যাকটিস করল না। অথচ কি ব্রিলিয়ান্ট মেয়ে ছিল। ডিফিকাল্ট ডেলিভারির কত খুঁটিনাটি তিনি রম্ভার কাছ থেকেই শিখেছেন। কত লক্ষ লক্ষ রোগিণীকে বঞ্চিত করলেন তিনি। দেশকে বঞ্চিত করলেন এক নিবেদিত কর্মী প্রাপ্তি থেকে। পরিবারকে বঞ্চিত করলেন এক চমৎকার দায়িত্বশীল উপার্জনক্ষম বধূ থেকে। নিজেকে বঞ্চিত করলেন স্বাভাবিক দাম্পত্য জীবন থেকে। ছেলে মেয়েকে বঞ্চিত করলেন মাতৃ পিতৃসঙ্গ থেকে। আর রম্ভাকে বঞ্চিত করলেন সবচেয়ে বেশি। বিষিয়ে দিলেন তার মন। মস্তিষ্ক আর সুস্থ স্বাভাবিক অবস্থায় ফিরে এলো না। গাইনিকোলজিতে গোল্ড মেডেলিস্ট একটা স্কলার এখন বিউটি ক্লিনিক, হেলথ ক্লাব এইসব চালায়, তাও নাম কাওয়াজতে। ক্লিনিক থেকে, ক্লাব থেকে রম্ভা তার আরশোলা রঙের মারুতি নিয়ে সারপ্রাইজ ভিজিট দেবে উজ্জীবনে, মেডিকেলে, শহরের যেখানে যত নার্সিংহোমে তার রোগিণী আছে, অপারেশন আছে, সর্বত্র। রম্ভার এই প্যারানইয়া তারই প্রতিদান। তার প্রেম, তার গহনার মূল্যে কেনা ডিগ্রির পরিবর্তে। এই মেয়েটি, এই অমৃতা, এও কি ওই রকমই উজ্জ্বল ছাত্রী? কি অখণ্ড অভিনিবেশ নিয়ে পড়াশোনা করে? এ বিবাহিত ছিল, সে বিবাহে প্রেম ছিল না। এ তিনি 2 পার্টির সঙ্গে কথোপকথনের মাধ্যমে জেনেছেন। এ নিজেকে তৈরি করছে, একা জীবনে দাঁড়াবার জন্য সংগ্রামের প্রস্তুতি নিচ্ছে। সেই সংকল্পের কাঠিন্য তিনি প্রত্যেকবার একে এখানে পরীক্ষা করতে এসে টের পান। কিন্তু বলা তো যায় না, 22-23 বছরের বাচ্চা একটা মেয়ে। যদি কেউ দস্যুর মতো এসে এর প্রণয় লুট করে, নষ্ট করে দেয় এই সংকল্পকে, এই অভিনিবেশ, তাকে রম্ভা পালাতে দেয়নি। কিন্তু এর সেই হতে পারে প্রণয়ী যদি পালায়, যদি অমৃতার কোনো অর্থবল না থাকে, যদি ব্লাড প্রেশারটা এত বেড়েছে কেন? পাটাও ফুলেছে বেশ। নুন খাওয়া চলছে নাকি পাতের পাশে? ওকে জিজ্ঞেস করবেন না ডাক্তারবাবু, ও জানে না ও কি খায়। যখন যা ধরে দিই নির্বিবাদে খেয়ে নেয়, পাতে নুন দিই না। খিদে বাড়েনি? বাড়েও নি, কমেও নি। বাচ্চাটা একটু ছোট, তা হোক। অমৃতা, একটু বেশি করে খাও, বুঝলেন মিসেস দত্ত? দুধ, একটু ফল, আর ডাল ভাত, গ্রিন ভেজিটেবলস আর মাছ। চিকেন না খেলেও চলবে, তবে মাছটা চাই একটু বেশি করেই, সম্ভব হলে একটু লিভার। চিকেন বা মাটনে আপত্তি নেই তো? মাটনটা থাক এখন, চিকেন ইজ ওকে। আর ওই যে বললাম, লিভার। মিসেস দত্ত মহিলাটির দিকে তাকিয়েও একটু
অবাক হলেন ডক্টর কার্লিকার। মেয়েটি ঠিক বুঝেছিল কিন্তু কার উপরে ও নির্ভর করতে পারবে। চমৎকার চিনেছিল। তিনি ভেবেছিলেন এটা একটা সাময়িক ব্যবস্থা, কিছুদিন পর হয়তো মিসেস দত্ত নয় অমৃতা নিজেই, তার আত্মসম্মান জ্ঞান যথেষ্ট, এখান থেকে চলে যাবার ব্যবস্থা করবে। বাবা মায়ের কাছে এই পরিস্থিতিতে থাকাটা ওর পক্ষে বিপজ্জনক। তখন কি করবেন সেটা তাকে ভাবতে হচ্ছিল। এমন কথাও ভেবেছিলেন সিস্টার মাধুরী সেনকে অনুরোধ করবেন, যদিও মনে মনে জানেন সেটা প্রায় অসম্ভবের পর্যায়ে পড়ে। মাধুরী দুটি মাত্র ঘর নিয়ে থাকে, একটা ঘেরা বারান্দা, সেখানেই রান্না বান্না। একটি ঘরে থাকেন মাধুরীর বৃদ্ধ বাবা, অন্য ঘরে তারা স্বামী স্ত্রী। এর মধ্যে কোথায় আর একজনের জায়গা হবে? রম্ভাকে সব বলে নিজেদের বাড়িতে রাখবার কথাও ভেবেছিলেন। হৃদকম্প হয়েছিল, তবু ভেবেছিলেন। কিন্তু এই মিসেস দত্ত সমস্ত সমস্যার সমাধান করে দিলেন। কথায় বলে না, যার কেউ নেই তার ভগবান আছে। কথাটাকে একটু ঘুরিয়েও বলা যায়, যার কেউ নেই তার প্রতিবেশী থাকে, বন্ধুর মা থাকে। ডক্টর রঞ্জন কার্লিকার চলে যাবার পরও অমৃতা ফিরে পড়তে বসতে পারে না। প্রথমত এইবার তার একটু ক্লান্ত লাগছে, শরীরটা একটু দুর্বল, মাথা টলছে। তার উপর এই ডাক্তার এলেই তার মনে পড়ে যায়, সব মনে পড়ে যায়। মনে পড়ে যায় তাকে নিয়ে একটা কেস চলছে, মনে পড়ে যায় 3 বছরের বিবাহিত জীবনের সেই বিরাট দুঃস্বপ্ন, যেটাকে সে ঠিক দুঃস্বপ্ন বলে চিনে উঠতে পারেনি। খুব বেশি প্রত্যাশা তো ছিল না জীবনে। বরাবর পরিস্থিতির সঙ্গে মানিয়ে চলতে চলতে মনে হতো এইভাবেই চলতে হবে। অন্তত তাকে অভিযোগ করে লাভ নেই। মা যাকে জন্ম দিয়েই হার্টের রোগ বাঁধান, জ্ঞান হওয়া থেকে সে তার মায়ের ধাত্রী, সে অভিযোগহীন। আবেগ বর্জিত প্র্যাকটিক্যাল মানুষ হবে না তো কে হবে? কেরিয়ার একটা গড়তে হবে, এটুকুই সংকল্প ছিল। তেমন রেজাল্ট হলে কলেজ নইলে স্কুল, যা হোক একটা সম্মানজনক কিছু। বাইরে বেরোতে পারবে, 5 জন মানুষের সঙ্গে মেলামেশার একটা আলাদা জগৎ তৈরি হবে। এই কংসের কারাগার চিরন্তন লাগবে না তখন। হাতে থাকবে নিজের উপার্জন করা টাকা পয়সা, আলাদা একটা গুরুত্ব তৈরি হবে তার। কিন্তু বাস্তবে যা ঘটল তা তার দুঃস্বপ্নেরও অতীত ছিল। সন্তান ধারণ করাটা দোষের কেন হবে সে এখনো বুঝতে পারে না। ঠাকুমা ঠাকুরদাদের তো স্বপ্নই থাকে, কচি কাঁচা নাতি নাতনি। শুধু সে আর অত কাজ করতে পারবে না বলে তারা নিজেদের প্রথম নাতিকে গর্ভে বিনষ্ট করতে চাইলেন। তাদের বাবাও চাইল। সমস্ত ব্যাপারটাই যেন একটা বোধের অগম্য প্রহেলিকা। এমন হয়, হতে পারে? আসতে পারি? অরিন্দম ঘোষ বাইরে থেকে জিজ্ঞাসা করে। একটা ডিভানি হেলান দিয়ে চোখ দুটো বুজেছিল সে। বলল, আসুন। অরিন্দম আজও তাকে নিজের নাম বলেনি। মিস্টার ঘোষ বলে ডাকলেই তো চলবে, সে বলে। অমৃতা কাউকে তার ইচ্ছের বিরুদ্ধে চাপাচাপি করতে পারে না, তবু বলেছিল, আপনি তো এখন বেশ চেনা মানুষ হয়ে গেছেন, এত চেনাকে কেউ মিস্টার ঘোষ বলতে পারে নাকি? তাহলে ঘোষদা। অনেক অফিসে এটা চালু আছে জানেন তো। বাঙালি দেখলেই আপামর অবাঙালি বলবে দাদা। সে আমেরিকান ইউরোপিয়ানদের ধারণা ছিল না ইন্ডিয়া মানেই ম্যাজিক, যোগী আর সার্পেন্ট। এদেরও তেমনই ধারণা, বাঙালি মানেই দাদা, রসগোল্লা আর মাছলি। আমি অবাঙালিও নই, আপনার অফিসের কলিগও নই, ঘোষদা টোসদা বলতে পারবো না। আচ্ছা, লালটু নামটা আপনার কেমন লাগে? আমার ভালো লাগার উপরে আপনার নাম নির্ভর করছে নাকি? বেশ, আপনি আমাকে লালটুদা বলেই ডাকবেন অমৃতা। অমৃতা অবশ্য লালটুদা বলে ডাকটা এড়িয়ে যায়, তবে স্বীকার করতেই হবে এই লালটুদা অথবা ঘোষদা মানুষটি খুব মজার এবং খুব উপকারী। আসুন। বলতে বলতে সে উঠে বসল। পেটে একটু চার লাগলো, সামান্য মুখটা বিকৃত হলো তার। খুব অসুবিধা করলাম বোধহয়? এ কথার উত্তর দিল না অমৃতা।
কাছাকাছি একটা বেতের মোড়া টেনে বসে অরিন্দম ঘোষ পকেট থেকে দুটো খাম বের করলেন, এগিয়ে দিলেন অমৃতার দিকে। প্রথমটা খুলতেই বাবা মায়ের চিঠি বেরোলো। অরিন্দম ঘোষ তার বাবা মায়ের সঙ্গে দৌত্যের কাজটা স্বেচ্ছায় বেছে নিয়েছেন। একসময় ডক্টর কার্লিকার এটা অপছন্দ করেছিলেন। অমৃতার বাবা মায়ের বাড়ি ওরা নজরে রাখবে। ঘোষ তখন জানান, পেছন নেওয়া টিকটিকিদের ফাঁকি দেওয়ার বহু উপায় নাকি তার জানা আছে। মা লিখেছে, খুকি, তোকে না দেখে আমি আর থাকতে পারছি না। 4-5 মাস হতে চলল তোকে দেখিনি। তোর গলা শেষ কবে শুনেছি মনে পড়ে না। তোর শরীরের এই অবস্থায়, মনের অবস্থায় আমি মা হয়ে তোর জন্য কিছুই করতে পারছি না। আমার দিবারাত্র বুক ধড়পড় করে। শিবানীর কাছে তুই খুব ভালোই আছিস। ঘোষ ছেলেটি বারবার আশ্বাস দিয়ে যায়, কিন্তু আমার মন মানে না। যদি আমার ভালো মন্দ কিছু হয়ে যায় আর দেখা হবে না। তুই সত্যি সত্যি ঠিক আছিস কিনা, কি অসুবিধে, আমাকে খুলে লিখবি, নইলে ভাবব। ইতি, তোর অভাগিনী মা। বাবা লিখেছে, অমৃতা, আমার চিঠি তোমার মায়ের চিঠির পুনশ্চ বলে মনে করবে। আমার মনের অবস্থা আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। 2000 টাকা আপাতত পাঠাচ্ছি, আরও পাঠাবো দিন 15-র মধ্যে। যত তাড়াতাড়ি আমাদের কাছে আসো ততই ভালো। ইতি, বাবা। এতই যদি না দেখে থাকতে না পারা, তাহলে মেয়ে গ্র্যাজুয়েট হতে না হতেই বিয়ে দিয়ে দিয়েছিলে কেন মা? তোমার বুক ধড়পড় কবে করতো না মা? আমার অসুখ করলে বাড়ত, আমার পরীক্ষার ফলাফল বেরোবার সময় বাড়ত, আমি শাড়ি পরছি আমার চুল কোমর ছুঁয়ে ছুঁয়ে দেখে বাড়ত। তোমার এই বুক ধড়ফড়ানি থামাতেই তো চোখের সামনে থেকে আমাকে সরিয়ে দিলে। আর ভালো মন্দ কিছু হয়ে যাওয়া মানে মৃত্যু। একটা মেয়ের বিয়ে হয়ে যাওয়া মানেই কিন্তু তার বাবা মায়ের কাছে তার মৃত হয়ে যাওয়া। অন্তত সমাজ তাই প্রত্যাশা করে এখনো। একটা মেয়ে 22 বছর 23 বছর বাবা মায়ের কাছে প্রতিপালিত হলো। এতদিন পর্যন্ত মেশামেশি মাখামাখি, 3 জনে কি 4 জনে মিলে একটা ইউনিট। কিন্তু বিয়ের পরদিনই সে নিজের বাপের বাড়ির হয়ে যায়। শ্বশুর বাড়ির আত্মীয় স্বজনের মধ্যে কথা হয় বউ বেশি বেশি বাপের বাড়ি যায় কিনা। 2 কুটুম্বে ভাব ভালোবাসা, মনের মিল যেমন গল্প উপন্যাসে পড়া যায়, বাস্তব জীবনে সেরকম খুবই কম। হলে ভালো, না হলে ক্রমশ মেয়ের কাছে মেয়ের বাবা মা মৃত থেকে মৃততর হয়ে যেতে থাকেন। মা, মাগো, ও বাবা, কোথায় গেলে? কেন এমন ভুল করলে? হঠাৎ অসাবধানে অমৃতার চোখ ফেটে উষ্ণ প্রস্রবণ বেরিয়ে এলো। দারুণ যন্ত্রণা হচ্ছে চোখে। পাহাড় ফাটিয়ে যখন গরম জল বেরিয়ে আসে, তখন পাহাড়ের পাথরদেরও কি এমন লাগে? দাঁত দিয়ে নিচের ঠোঁট টিপে বসে আছে অমৃতা। চোখ দিয়ে অবিরল উষ্ণ ধারাপাত। সামনে ঘোষ চুপ করে বসে সেই ধারাপাত দেখছে, পড়ছে। সোজা চোখে নয়, চোখ নিচু। কিন্তু প্রথম চোখ ফেটে জল বেরিয়ে আসার দৃশ্যটা দেখেছে সেই ঠোঁট কামড়ে ঠোঁট ফোলানো থামাবার আপ্রাণ চেষ্টা। দেখে নিয়েই চোখ নিচু করে ফেলেছে। এখন মনে মনে দেখছে, গুনছে। 13কে 13, 13 দুগুণে 26, 3 13 39, 4 13 52। নামটা পড়ছে মনে মনে। কতক্ষণে থামে, কতক্ষণে। মেয়েদের অশ্রুপাতের সামনে পুরুষেরা খুব অসহায়, অপ্রয়োজনীয় এবং অপ্রস্তুত বোধ করে। বিশেষ করে সেই অশ্রুর পিছনে যখন তাদের কোনো অবদান থাকে না। একটু পরেই চোখ মুছে অমৃতা বলল, আপনি কবে সিঙ্গাপুরে ফিরছেন? অরিন্দম বলল, কেন, এতই গোলমাল করছি নাকি? এত উপকার করছেন আর বলবো গোলমাল? আমাকে এতটাই অকৃতজ্ঞ ভাবলেন? তা নয় অমৃতা, কিন্তু আপনার মনে হতে পারে কেন নিজের কাজ ছেড়ে এতদিন এখানে পড়ে আছি। তাছাড়া আপনার এই রকম সময় আমি ফাজলামি না, ছ্যাবলামি করে যাচ্ছি ক্রমাগত। ছ্যাবলামিটামি আমার মনে হয়নি। ভালোই তো, আপনি আবহাওয়াটাকে হালকা করে দেন। সবসময় যদি মনে রাখতে হয় আমি একটা বিপদে পড়া মেয়ে,
যাকে লুকিয়ে থাকতে হচ্ছে, তাহলে তো পাগল হয়ে যাব। তবে প্রথম প্রশ্নটা কৌতূহল থেকেই করেছিলাম, মানে কি করে অত ছুটি পাওয়া সম্ভব? ও চাকরিটা আমি ছেড়ে দিয়েছি অমৃতা। সে কি? কেন? কেন আপনি জানেন না? লাবণী বলেছে অমৃতা না ফিরে এলে সে বিয়ে করবে না। তাছাড়া সিঙ্গাপুর ট্যুরে সেও যাবে না। অচেনা জায়গায় একা পেয়ে আমি যদি তাকে গুম করে ফেলি। অমৃতার মুখে হাসি নেই। তারপরই সে অন্যমনস্কভাবে বলল, লাবণী লাবণী আমাকে এত ভালোবাসত বলে তো জানতাম না। আমার আজকাল পুরনো কথা খুব একটা বেশি মনে পড়ে না, তবু এটুকু মনে আছে আমার সঙ্গে বেশি বন্ধুত্ব ছিল দোলার আর শম্পার সঙ্গে। শম্পা অবশ্য ইউনিভার্সিটির গ্রুপ না। ওরা কেমন আছে, কি করছে, বিশেষত শম্পা। আমাকে ঠিকানা দিন, খবর এনে দেব। দোলা ভালোই আছে, সেদিন দেখলাম একটি কার্তিক ঠাকুরের সঙ্গে ব্লু ফক্স থেকে বেরোচ্ছে। অমৃতা চুপ করে গেল। দোলা 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 কেমন করে? অমৃতা অন্তর্ধান রহস্যের সমাধান হলো না, অথচ দোলা, অমৃতার ভক্ত বন্ধু, কার্তিক ঠাকুরের সঙ্গে ব্লু ফক্স থেকে বেরোয়। আর লাবণী, যে লাবণীর সঙ্গে ইউনিভার্সিটিতে এসে মোটে 2 বছরের কাছাকাছি সময়, ভাব, সে ভাবও খুব গভীর নয়, সেই কিনা চিতরগড়ের রানার মতো প্রতিজ্ঞা করে বসল। লাবণীর চেহারাটা তার এখন ভালো করে মনে পড়ছে না। চোখগুলো খুব বড় বড়, সুন্দর। চোখ দুটোকে খুব সাজাতেও লাবণী। হ্যাঁ, মনে পড়ে যাচ্ছে। দোলার মতো নাদুস নুদুসও নয়, স্লিম চেহারার মেয়ে, উজ্জ্বল শ্যাম বর্ণ। সেই লাবণী তার ফিয়ান্সে এই ভদ্রলোককে রহস্য সমাধান করতে দিয়েছে। এমনই তার জেদ যে এই ভদ্রলোক সিঙ্গাপুরের চাকরিটা ছেড়েই দিলেন। আশ্চর্য, কি আশ্চর্য! তবু তো লাবণীকে সেভাবে ভালোবাসতে পারছে না সে, দোলাকে যেভাবে বা শম্পাকে যেভাবে। ভালোবাসা তাহলে কৃতজ্ঞতা বোধ থেকে জন্মায় না। একটা মানুষ মানুষ হিসেবে ভালো বলে নিজেকে প্রমাণ করলেও না। তোমার কুশলের জন্য সে উৎসুক, উদ্বিগ্ন, খানিকটা আত্মত্যাগ। হ্যাঁ, আত্মত্যাগই তো করেছে লাবণী নামের একটি মেয়ে, অমৃতা নামের আরেকটি মেয়ের জন্য। তবুও আসে না সেই অন্তঃস্রোত, সেই তুমুল টান, যা একটি মানুষকে আরেকটি মানুষের কাছে এনে দেয়। শুধু নারী পুরুষ না, নারী নারী বা পুরুষ পুরুষ সম্পর্কেও এই কি শেষ কথা? কত উপকার করছেন তার এই ভদ্রলোকও। মোটামুটি সুপুরুষ, চমৎকার ব্যবহারও। মা বাবার খবর চিঠি নিয়ে আসেন, বন্ধু বান্ধবদের খবরও রাখেন, চাইলেই দেন। যদিও কেন যেন অমৃতা বন্ধুদের খবর জানতে চায় না। এক ঝটকায় সে যেন চলে গেছে কোনো চতুর্থ মাত্রার জগতে, যেখান থেকে এদের কতগুলো খেলনা পুতুল বড়জোর বালক বালিকা বলে মনে হয়। সে যাই হোক, এই সুশিক্ষিত সুপুরুষ সজ্জন সুরসিক যুবকটি আসবে বলে সে কি পথ চেয়ে থাকে? তেমন কোনো আগ্রহ তো জন্মায়নি এর সম্পর্কে। সে কি তার সুপার ইগো তাকে বারবার সাবধান করে দিচ্ছে বলে? সাবধান, সাবধান অমৃতা, ভুলো না ইনি তোমার ক্লাস বান্ধবী লাবণীর বাগদত্ত। ভুলো না তুমি বিবাহিতা, সন্তান সম্ভবা। ভালো লাগা মানেই তো আর ভালোবাসা নয়। কত পার্থক্য ভালোবাসা আর ভালো লাগা কথা দুটোর মধ্যে। বন্ধুর স্বামীকেও তো ভালো লাগতে পারে, সেটা প্রেমিকের সঙ্গে সম্পর্কের মতো মোটেই নয়। কিন্তু এটা ঠিক, লালটু ঘোষের জন্য সে কখনো পথ চেয়ে থাকে না। বাবা মার চিঠি বা বার্তা আনবেন বলেও নয়। আর একটা অদ্ভুত কথা, সে খুব খারাপ হাতে পড়েছিল বটে। তার শ্বশুর শ্রীযুক্ত অনুকূলচন্দ্র গোস্বামী, যিনি বরাবরই গুপ্তভাবে প্রতিকূল ছিলেন, তার শাশুড়ি সুষমা, যিনি নিজেকে ক্রমাগতই বিষমা বলে প্রতিপন্ন করলেন, সর্বোপরি তার সেই অরিসুদন নামক স্বামী, যে শেষ পর্যন্ত পত্নীসুদন হয়ে দেখা দিল। এরা সবাই মিলে
তাকে মৃত্যুর কাছাকাছি একটা অবস্থায় পৌঁছে দিয়েছিল। কেউ ছিল না তখন, কেউ জানত না, সে নিজেই জানত না এমন একটা ব্যাপার হতে যাচ্ছে। এ যেন ঘুমের মধ্যে কাউকে খুন করে ফেলা। তফাৎ এই যে কাউকে ঘুমের মধ্যে খুনটুন করলেও প্রমাণ থেকে যায়, প্রমাণ থেকে খুনি ধরা পড়ে, যদি পুলিশ ইচ্ছা করে শাস্তিও হয়, যদি আইন আদালত ইচ্ছা করে। কিন্তু একটি মেয়ে 4 মাসের গর্ভিণী, তার গর্ভপাত হয়েছে এবং সে তাতে মারা গেছে। এই পরিস্থিতিতে খুব শক্তপোক্ত শক্তিশালী সংকল্পে অটল কেউ না থাকলে কিচ্ছু করার থাকে না। তার বাবা মা আদেও এই জাতীয় লোক নন, কিন্তু তারপর থেকে ক্লোরোফর্ম দিয়ে জোর করে অজ্ঞান করে সেই মেয়েটিকে মিথ্যে কথা বলে তার শ্বশুরবাড়ির লোকজন সেই যে নার্সিংহোমে নিয়ে এলো, আর অমনি কে বা কারা যেন তার সমস্ত দায় তুলে নিল নিজেদের কাঁধে। কারা যেন 4 দিক থেকে 10 দিক থেকে বলে উঠতে লাগলো, না না, এসব বাজে, এসব মিথ্যে, অমৃতা অমৃতাই, অমৃতা অমৃতা। অমনি অমৃতার জন্য এসে গেলেন সিস্টার মাধুরী সেন, এসে গেলেন ডক্টর রঞ্জন কার্লেকার, এসে গেলেন শিবানী মাসি, তারপর এই লালটু ঘোষ। এখন শুনছে এর পিছনে তার ইউনিভার্সিটির বন্ধুরাও ছিল। এইভাবেই সব এসে যাবে যখন যা দরকার। এমন নয় যে সে প্রত্যাশা করে বসে আছে, কিন্তু সে নির্ভাবনায় নির্ভীক চিত্তে নিজের কাজ করে যাচ্ছে। কোনো কিছুর জন্যই আগ বাড়িয়ে কারোর কাছে হাত পাততে যাচ্ছে না। মাত্র একজনের কাছেই সে আশ্রয় চেয়েছিল, তিনি শিবানী মাসি। চাইতেও হয়নি, মাসি বলে একটা ডাক দিয়েছিল শুধু। কি ছিল সেই ডাকে? কাতরতা, আরতি, প্রার্থনা, কে জানে। কিন্তু কথা সব বললেন ডক্টর কার্লেকার, এবং মাসি হাট করে খুলে দিলেন দরজা, বাইরের এবং ভিতরের। এখনো পর্যন্ত সেই মাসিকে তার ভরণ পোষণের জন্য মা বাবার পাঠানো 1 টাকাও নেওয়াতে পারেনি। আমার অনেক আছে অমি, কোনো অসুবিধে নেই। তুই যদি আমার মেয়ে হতিস, মা বাবারও তো ব্যাপারটা খারাপ লাগবে। ঠিক আছে, ওরা যা পাঠাচ্ছেন নিয়ে রাখ। কখন কি দরকার পড়ে তার ঠিক কি, তোর নিজের দরকার হতে পারে। এই মাসিকে সে ছোট্ট থেকে ভালোবেসে এসেছে। বালিকা হিসেবে এসেছিল মানিকতলার বাড়ি থেকে। উনি ডেকে ডেকে আলাপ করলেন মিল্ক বুথে। তোমরা নতুন এসেছ না? কি নাম তোমার? অমৃতা? হোমা, কি সুন্দর নাম। শিবানী মাসির একটা মেয়ের শখ ছিল খুব। প্রত্যেক মাই বোধহয় ভেতরে ভেতরে একটা মেয়ে হতে চান, যাকে দিয়ে যাবেন তার সুখ দুঃখ অভিজ্ঞতা অনুভূতির উত্তরাধিকার। মেয়েদের জীবনটা তো অদ্ভুতই। এক জায়গায় বড় হয়, একরকম পরিবেশে ধ্যান ধারণায়, তারপর তাকে চলে যেতে হয় অন্য পরিবেশে, অন্য পটে। বারবার কত ভূমিকা বদল। মায়েদের গোপন বাক্সে বাক্সে, ঝুলিতে ঝুলিতে ভরা থাকে সেই সব। অমৃতার মা একদিন গাঢ় দুপুরে তাকে বলেছিলেন, বাবা বাবা যে আমায় কি ভালোবাসতেন তুই ধারণা করতে পারবি না খুকি। সেই বাবা আমার ডাক্তারের চেম্বারে আমাকে বসে থাকতে দেখে বেরিয়ে চলে গেলেন। একবারও মনে হলো না কেন, কার জন্য এসেছিলেন। এটা কিরকম জানিস? তুই মনে করছিস সময়টা সকাল, আশেপাশে যারা ঘুরছে তোর চেনা জানা ভালো মানুষ ভদ্রলোক, হঠাৎ দেখলি না, তুই ভুল করেছিস, ওটা আসলে সন্ধে। আশেপাশের লোকগুলো চেনা তো নয়ই, ভদ্রলোকও নয়, ওরা সব গুন্ডা খুনি মস্তান। বাবা আমায় সারা জীবন আর মায়ের কোলে ফিরতে দিলেন না। বলতে বলতে মা নিঃশব্দে কাঁদছিল। অমৃতা তখন 15-16 বছরের হবে। তার কেমন গা ছমছম করে উঠেছিল। সে বলেছিল, অমন চুপ করে থাকো কেন মা, হাউ হাউ করে শব্দ করে কাঁদো না, ওই জন্যই তোমার বুকে অত ব্যথা হয়। ওভাবে কাঁদতে পারি না খুকি, যদি তোর বাবা শুনতে পান। কেন, বাবা শুনলে কি হবে? উনি চান না আমি এসব নিয়ে ভাবি। উনি তো খুবই অপমানিত হয়েছিলেন। একজন মেয়ে তার বাবা মায়ের কথা ভেবে
তাদের সঙ্গে বিচ্ছেদের কথা ভেবে কাঁদবে, তাতেও তার স্বামী আপত্তি করবেন। মা বাবার সঙ্গে যার জন্যে চিরবিচ্ছেদ, কি অদ্ভুত কথা! এমন হলে তো বুক ফেটে মরে যাবার কথা। মায়ের বিয়ের সে কি ভয়াবহ অভিজ্ঞতা! দুই বাড়িতেই আপত্তি। তার বাবা বিশ্বজিৎ মাকে আলটিমেটাম দিলেন, 3 দিনের মধ্যে মনস্থির করে বাড়ি থেকে বেরিয়ে আসতে হবে, নইলে জীবনে আর দেখা হবে না। কি সংকট! একটি 17-18 বছরের মেয়ের। বেরিয়ে তো এলুম এক কাপড়ে, উঠব কোথায়, খাবো কি? শ্বশুরবাড়িতে 7 দিনের জন্য জায়গা হয়েছিল, চাকরদের থাকার ঘরে। ওরা ব্রাহ্মণ তো, আর আমরা সোনার বেনি। 7 দিনের মধ্যে বিশ্বজিৎ চাকরি ঠিক করলেন। 1 ঘরের 1 বাসা বাড়ি তার এক কোন বন্ধু জোগাড় করে দিল। তারপর সংসার করতে গেলে কি লাগে না লাগে কোনো ধারণা নেই সেই মেয়ের। ঘর নোংরা হচ্ছে, ঝাঁটা চাই। রান্না করতে হবে, স্টোভ চাই, কেরোসিন চাই, দেশলাই চাই। রান্নার বাসন, খাবার বাসন, চাল ডাল তেল নুন মশলা কিছুই জানে না, সেই বড় লোকের দুলালি। তখন পদে পদে মতান্তর মনান্তর। ঠেকে 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 যবে শেখা হলো, তখন সীমার সীমা পেরিয়ে গেছে। হার্টের অসুখে জবুথবু এক অসহায় অকর্মণ্য সুন্দরী, যাকে স্বামীর রান্না ভাতে ভাত, কচি মেয়ের রান্না ডাল ভাত খেতে হয়। অমৃতার দাদু খুবই ধনী ছিলেন, 2 মেয়ে 3 ছেলে। আজও পর্যন্ত কেউ এই অসহায় ছোট মেয়েটিকে কোনো সাহায্য করেনি। দাদুর ছেলেরা ছোট বোনের প্রাপ্য বলেও কিছু দেননি, কিচ্ছু না। স্বর্ণবণিকের মেয়ে, সারাটা জীবন নিরাভরণ রইলেন। কত কথা, কত অভিজ্ঞতা, এসবই দিয়ে যেতে ইচ্ছে করে মেয়েকে। আর কাউকে দেওয়া যায় না, ছেলেকেও না। শিবানী মাসি হঠাৎ একদিন বললেন, অমৃতা, কাউকে কখনো বিশ্বাস করবি না। কাউকে বলতে? স্বামীকে যে বিশ্বাস করা যায় না সে তো আমি শিখে গেলাম মাসি। হ্যাঁ, তাই বলছিলাম। চুপ করে গেলেন মাসি। মনে তো হয় ঝুলিতে কোনো গুপ্ত কথা আছে, কোনো একদিন বলবেন, বলতে পারবেন অমৃতাকে, বলে মুক্ত হবেন। এখন বলেন, মেথি ফোড়ন দিয়ে চাটনি রাঁধবি, আর লুচির ময়দায় একটু জোয়ান মিশিয়ে নিবি, অম্বল হবে না, খেতেও ভালো হবে। ধোকার ডাল বাটায় একটু কুমড়ো কি একটু বাঁধাকপি কি একটু ফুলকপির ফুল বেটে মিশিয়ে নিই আমি, ধোকার টেস্টই আলাদা হয়ে যায়। তুমিও যেমন মাসি, আমি আর ধোকা রেঁধেছি। সে যখন নতুন শ্বশুরবাড়িতে যায় তখনও কতগুলো টিপস দিয়ে দিয়েছিলেন মাসি। খিচুড়িতে নুন আর মিষ্টি একেবারে সমান সমান পরিমাণে দিতে হয়। ডাল চালের চেয়ে একটু কম দিই আমি, অপূর্ব টেস্ট হবে দেখবি। যেসব রান্নায় ঘটিরা মিষ্টি দেয় না, আমরা ঢাকাই বাঙালরা কিন্তু সেসবেও মিষ্টি দিই, খুব সামান্য, ফোড়নের মতো। তাতেই রান্নায় অত লাবণ্য আসে। অরিন্দম ঘোষ অনেকক্ষণ বেরিয়ে এসেছে, এবারে অফিস যাবে। মনটা কেন কে জানে কেমন খিঁচড়ে আছে, আকাশটারই মতো। এমনিতে সে খুব রসিক, সরল তরল লোক, কিন্তু মেজাজ একবার খিঁচড়ে গেলেই তার চেহারা অন্যরকম হয়ে যায়। তার মা বলেন, তুই হলি গুমো রাগী, রাগলি যদি তো গুম হয়ে গেলি একেবারে। এখন অরিন্দমের সেই অদ্ভুত বিরল রাগটা হয়েছে। মুখটা ফুলে গেছে, কালো দেখাচ্ছে পুরো মানুষটাকে, বিশেষত মুখটা। গাড়িটা যখন তার অফিসের দরজায় গিয়ে দাঁড়ালো, নামতে নামতে সে শুনতে পেল কে যেন বলছে, ঘোষ এলো। আরও খিঁচড়ে গেল মনটা। কেতাদুরস্থ অফিস। দারোয়ান গাড়ির দরজা খুলে সেলাম করে। এয়ার কন্ডিশনড। বিরাট হলে কর্মরত করণিক কুল। কাঁচে ঢাকা নিজস্ব অফিসে বসে সে ড্রাফটম্যানদের করা নকশা দেখে, ভুলগুলো দাগায়। কিছু বদলাতে হলে কম্পিউটার চলে। তার নিজস্ব স্টেনও আছে, টেবিলে 2টো ফোন। এমতো অবস্থায় একটু দেরি করে অফিসে এলে কোনো
অচেনা অজানা কণ্ঠ যদি সাবেক কলকাতাই কায়দায় বলে ওঠে ঘোষ এলো, তাহলে মেজাজ খিঁচড়ে যাবে না? এই রকম খিচড়ানো মেজাজ নিয়েই সে বিকেলবেলা লাবণীদের বাড়ির পথ ধরল। ইচ্ছে ছিল না, ইচ্ছে ছিল বাড়ি গিয়ে জামা কাপড় জুতো শুদ্ধ মায়ের বিছানায় গিয়ে শুয়ে পড়ে। মা বাড়ি ফিরে ব্যাপারটা দেখবে, জ্বলে যাবে একেবারে। আবার তুই জুতো পরে আমার বিছানায় শুয়েছিস? সিগারেটও খেয়েছি। চারিদিকে ছড়ানো সিগারেটের টুকরোগুলো আঙুল দিয়ে দিয়ে সে দেখিয়ে দেবে। ব্যাস, লেগে যাবে তুমুল ঝগড়া মায়েতে ছেলেতে। একটু পরেই আসবে বাবা, বলবে, তুমি তো লাই দিয়ে দিয়ে মাথায় তুলেছ, এখন বোঝো। তাই বলেও বৃষ্টি ভেজা জুতো পরে আমার বিছানায় শোবে? শুতে পারতো নিজের বিছানায়, ফুঁকতো নিজের ঘরে। আমাকে কেন প্যাসিভ স্মোকিং করানো? বাবা জানলাগুলো খুলে দিতে দিতে বলবে, এই তো ধোঁয়া উড়ে যাচ্ছে, নিকোটিন, ক্যাডমিয়াম সব। কেন যে এগুলো করিস লালটু? করো তো সবে গোঁফ গজানো ফুলটুসদের পড়ানোর চাকরি, আমাদের রেসপন্সিবিলিটি তোমরা কি বুঝবে? আরো কালো মুখে সে মায়ের বিছানা ছেড়ে উঠতে উঠতে বলবে, রাত দিন তো খবরের কাগজগুলো তোমাদের ফাঁকিবাজির নিন্দে করছে, তবু তো তোমাদের শিক্ষে হয় না। তুই তুই এই কথা আমাদের বললি? আমাদেরটার উপরে জোর দিয়ে বলবেন তার লেকচারার বাবা মা। না, বাবা আবার রিডার হয়েছেন। ভীষণ আহত তাদের গলা। বলবে না কেন? গোল্লায় গেছে যে। এক কথায় অমন সোনার চাকরি ছেড়ে যে চলে আসে, তার আবার রেসপন্সিবিলিটির গুমর। এইরকম একটা সিন হলে তার ভেতরকার চাপা ক্রোধের বজ্রাগ্নি মুক্তি পেত, কিন্তু তা হবার নয়। আজ আবার সেই ফাজিল ছোকরা, কি যেন নাম, অবন না পবন, লাবণীর ভাই। ঢলো ঢলো লাবণী অঙ্গে অবন বহিয়া যায়। সেই ছোকরার জন্মদিন, সে গেলেই ফিচফিচ করে হাসবে। জামাইবাবু, আপনি অরিন্দমদা হবেন কবে? ফক্কর ফর্ণবিষ কোথাকার। তার জন্য আবার একটা সেরা সন্দেশ কিনে নিয়ে যাচ্ছে সে, জন্মদিনের উপহার। পছন্দ হলে হয় এখন, বড় হয়েছে তো, যত সব বাজে কমিক্স পড়ে আর টিভি দেখে। হয়তো আশা করবে লেটেস্ট হিন্দি ছবির ভিডিও কিংবা জীবনমুখীর সিডি। করলে করুক, সে মনে করেছে একটা 14 বছরের ছেলের জন্য সেরা সন্দেশ একটা সেরা উপহার। কত ঘটাপটা আবার করেছে এরা একটা 14 বছরের দামড়ার জন্য কে জানে। হয়তো বেলুন আর শিকলি ঝুলিয়েছে অবিকল খ্রিস্টানি কায়দায়, আর সেই হ্যাপি বার্থডে গাইতে গাইতে কেক কাটা। উফ, হরিবল। গোয়া বাগানে গোড়ালির ওপর অব্দি জল দাঁড়িয়ে গেছে। হয়ে গেল, ফিরে যাওয়া যাক। টেলিফোন করে জানিয়ে দেওয়া যাবে জলের জন্য যেতে পারা যায়নি। বর্ষাকালে জন্মাও কেন বাবা? যদি জন্মালেই তবে উঁচু রাস্তায় বাস করলে না কেন? গাড়িটা ঘোরাবার চেষ্টা করছে, প্রায় বনেটের উপরে হুমড়ি খেয়ে পড়ল সেই ছোকরা, যার নাম অবন। গামবুট এনেছি আপনার জন্য অরিন্দমদা। রামধনিয়া তখন থেকে নিয়ে দাঁড়িয়ে আছে। গাড়িতে বসে পড়ে নিন, গাড়িটা কর্নওয়ালিসেই থাকুক। প্রাণ জল করে দিলে একেবারে। গামবুট নিয়ে কেউ কারোর জন্য দাঁড়িয়ে থাকে জীবনে এই প্রথম দেখল শুনল অরিন্দম। মনে হলো সেরা সন্দেশের প্যাকেটটা এগিয়ে দিয়ে বলে, এই নাও হে, খৌনিশ গামবুটে এটা জড়িয়ে নিয়ে বাড়ি যাও। বলল না অবশ্য, প্যান্ট হাঁটু অব্দি গুটিয়ে ঝপাস করে জলে নামল। এই কি করছেন কি? বলতে বলতে তার নিষ্ক্রমণ এবং গঙ্গাবতরণ হয়ে গেছে। গাড়িটা থাকবে তো? থাকবে না তো যাবে কোথায়? কোথায় যাবে আমি কি জানি, তোমাদের গোয়া বাগান পাড়া তোমরা জানো। ইস অরিন্দমদা, আপনি বকুল বাগানের ছেলে বলে গোয়া বাগানকে এরকম দূরছাই করছেন। ভেবে দেখতে গেলে কিন্তু গোয়া অর্থাৎ গো মানে গরু, বকুলের থেকে অনেক গুণ উপকারী। মনে হলো ছোকরা একটি আস্ত গরুর রচনাই তাকে শোনাবার জোগাড় করছে। চলো চলো, নিজে তো দিব্যি গামবুট পড়েছ। বারে, আপনাকেও তো এনে দিলুম এক জোড়া। আমাদের বাড়িতে মোট 5 জোড়া গামবুট আছে। ব্যাঙে ইয়ে করলেও জল দাঁড়িয়ে যায় কিনা। ছোকরার শালীনতা জ্ঞানে আপ্যায়িত হওয়া গেল। সে জিজ্ঞাসা করল, 5 জোড়া কে পড়ে?
কেন? আমি, বাবা, দিদি, বর্দি এলে বর্দি আর মা। হবু শাশুড়ির গামবুট পরা চেহারাটা চোখের সামনে ভেসে উঠতেই অরিন্দমের এতক্ষণের গুমো রাগ হাসির তোড় হয়ে বেরিয়ে এলো এবং হবু জামাই শালা এইভাবে হাসতে হাসতেই বাড়ি ঢুকল। হবু শাশুড়ি উদ্বিগ্ন হয়ে সামনেই দাঁড়িয়েছিলেন। জিজ্ঞাসা করলেন, এত হাসি কিসের? উত্তরে অরিন্দম জিজ্ঞাসা করল, আপনিও গামবুট পরেন? প্রথমটা নিজের কানকে বিশ্বাস করতে পারেননি ভদ্রমহিলা। তারপর দমকা হাসির তোড়ে তিনিও হাসতে হাসতে কাশতে আরম্ভ করে দিলেন। লাবণী ছিল এসব থেকে দূরে। সে নিজেকে সহজলভ্য করে তুলতে চায় না। বিয়ের আগে অরিন্দমের বাড়ির একজন হয়ে যাওয়াটাও তার খুব একটা পছন্দ নয়। কেন তা সে বলতে পারে না। বিয়ের আগে থেকেই শ্বশুর শাশুড়ির সঙ্গে মাইডিয়ার সম্পর্ক, শালার সঙ্গে গলাগলি, এসব থেকে লোকটা যেন কেমন সস্তা হয়ে যাচ্ছে না। খুব বড় নাকি চাকরি করে, প্রথম দিকে সিঙ্গাপুরি চাকচিক্যে, আর একেবারে প্রাথমিক সৌজন্য বিনিময়ের সময় তেমনটাই লেগেছিল। অভিজাত, দূরের মানুষ, দামি মানুষ, নির্ভরযোগ্য এবং নিরাপদ কিনা এটা নিয়ে ভয় ভাবনা শুরু হলো অমৃতার ব্যাপারটার পরে। কিন্তু ওই ব্যাপারটায় অরিন্দমের স্বতঃস্ফূর্ত সহানুভূতি, তার সক্রিয়তা, সপ্রতিভ সংবেদনশীল আচার আচরণ তাকে একেবারে মুগ্ধ, অভিভূত করে দিয়েছিল। কিন্তু সে আরও কিছু চেয়েছিল। সকলকে এড়িয়ে একটা গোপন চাউনি, একটু হাসি, যেটা লাবণী, শুধু লাবণীর জন্যই। এমন কিছু কথা যা তাকে রোমাঞ্চিত করবে, যা তাকে জানাবে অরিন্দমের কাছে সে কতটা দামি, কত বিশেষ। মধ্যযুগীয় বা রোম্যান্টিক কায়দায় প্রেম নিবেদন সে সম্বন্ধ করে বিয়ের মধ্যে আশা করেনি। কিন্তু তার সঙ্গে বিশেষ সম্পর্ক গড়বার উদ্দেশ্য নিয়ে যে লোকটা সিঙ্গাপুর থেকে এলো, সে হঠাৎ কেন দুম করে সবার হয়ে গেল? তিলকের, চঞ্চলের, নিলয়ের, দোলার, শর্মিষ্ঠার এবং তার বাবার, মার, অবনের, বর্দি আর সুজিতদা যখন ব্যাঙ্গালোর থেকে আসবে তখন হয়তো এমনই সাবলীলভাবে তাদেরও হয়ে যাবে। এটাই তার নতুন ভালো লাগায় কেমন একটা শ্যাঁতা ধরিয়ে দিয়েছে। লাবণী একটা উজ্জ্বল হলুদ, লাল, সাদা কালোর নতুন বাঁধনি পরেছিল। অবন তার জন্মদিনে নতুন জামা কাপড় পরুক আর নাই পরুক, তার দিদি পরবেই। চুলে সে সাধারণত দুটো বিনুনি করে, কাঁধ ছাড়িয়ে আরেকটু পর্যন্ত তার ঘন চুলে বেশ মোটা মোটা দুটো বিনুনিই হয়। আজ কিন্তু সে একটা ক্লিপ দিয়ে আলগাভাবে চুলটা আটকে রেখেছে। চোখ কাজল টানা, ওপর পাতায় মাস্কারা, আইশ্যাডো, অথচ ন্যাচারাল রঙের লিপস্টিক মেখেছে। আয়নায় নিজেকে দেখে তার মনে হয়েছিল সে খুবই মূল্যবান, দামি মণিমুক্তোর মতো। তারপর জানলায় গিয়ে দাঁড়িয়েছিল। না, অরিন্দমের জন্য নয়, বৃষ্টি দেখতে। নিজের বাড়ির নিরাপদ আশ্রয়ে দাঁড়িয়ে বৃষ্টি দেখতে তার ভীষণ ভালো লাগে। সব বাড়িঘর, রাস্তা বৃষ্টির প্রাবল্যে ধোঁয়া ধোঁয়া, হাওয়ার তোড় অনুভব করা যায় জানলার ভেতর থেকেও। লোকেদের ছাতা বেঁকে যাচ্ছে, উল্টে যাচ্ছে। ছোট ছেলেমেয়েরা পেছনের বস্তি থেকে এসে জমা জলে ঝাঁপাই ছুটছে। এমন সময় অবন এসে বলল, কইরে দিদি, অরিন্দমদা তো এখনো এলো না। এত বৃষ্টিতে কি করে আসবে? বলে জানলা থেকে সরে এলো লাবণী। তোর সাজগোজে যে বৃথা যাবে রে। ফর ইউর ইনফরমেশন, আমি গতবার তোমার জন্মদিনেও এমনই বা এর চেয়েও বেশি সেজেছিলাম। তখন তোমার অরিন্দমদা পিকচারে ছিল না। ফর ইউর ইনফরমেশন দিদি, গত ঘণ্টাখানেক কি তারও বেশি তুই জানলার গড়াত ধরে দাঁড়িয়ে আছিস। ফর ইউর ইনফরমেশন, বৃষ্টি হলেই বাড়িতে থাকলে আমি এমনই জানলার ধারে দাঁড়িয়ে বৃষ্টি দেখি, বরাবর। ঠিক আছে, তুই নয়, আমি ওয়েট করছি। কি আনবে বলতো অরিন্দমদা আমার জন্য? নিশ্চয়ই ভেবেছে আমরা খুব লোকজন নেমন্তন্ন করেছি, একদিকে উপহার রাখবার টেবিল, বাবা মা সাজুগুজু করে দরজার পাশে দাঁড়িয়ে হিন্দি সিনেমার মতো আসুন বসুন হালুম হুলুম করছে, আর আমি নতুন সাফারি স্যুট পরে এক হাতে বেলুন
আর এক হাতে এয়ার গান নিয়ে ঘুরে বেড়াচ্ছি। হেভি সাজগোজ করে আসবে বেটা, দেখিস। ঘিয়ে রঙের শার্ট, চিকিমিকি টাই, নেভি ব্লু না গ্রে স্যুট, চকচকে জুতো, সব শুদ্ধ হুড়ুম করে জলে পড়ে যাবে। কেন বলতো? আমি পাশ থেকে একটু ছোট্ট করে ল্যাং মারব। এই অবন, ভালো হবে না বলছি। লাবণী চর তোলে। তার কথায় কান্না দিয়ে অবন বলল, তারপর কাদা মাখামাখি পান্তা খেচাং সেই পান্তভূতকে আমি তোর সামনে কলার ধরে দাঁড় করিয়ে দেব। বলবো, সেলাম ঠোকো মিম সাহেব কো, আব্বি ঠোকো। এইসব বদমাইশি করতে করতে অবন ঘর থেকে চলে গেল এক সময়। লাবণীর কানে তখনও লেগে আছে, সব শুদ্ধ হুড়ুম করে পড়ে যাবে জলে। কেন বলতো? আমি পাশ থেকে ছোট্ট করে একটু ল্যাং মারব। তারপরে নাকি ও কাদা মাখা সেই পান্তভূতকে কলার ধরে দাঁড় করিয়ে দেবে তার সামনে। সেলাম ঠুকতে বলবে, সেলাম ঠোকো মিম সাহেব কো। ঠাট্টাই, কিন্তু বিশুদ্ধ ইয়ার্কি কি? অবন কি তাহলে বোঝে তার আশা আর আশাভঙ্গ? সে কি চায়, কি চাইতে পারে তা বুঝে ফেলল 14 বছরের একটা ছেলে মানুষ, যে এখনো স্কুলের গণ্ডিই বেরোয়নি। অথচ 31-32 বছরের ওই ধাড়ি বিদেশে চাকরি করা লোকটা বুঝল না। আশ্চর্য। তবে লোকটা যখন ঝপাস ঝপাস করে এক গোড়ালি জল ঢেঙিয়ে শেষ পর্যন্ত এলো অবনের কাঁধে হাত দিয়ে প্রবল হাসতে হাসতে, দৃশ্যটা তার ভালোই লাগলো। নিজেকে অবশ্য সে বলল, দেখো কাণ্ড, আসছে যেন পাশের বাড়ির গুইরাম। হ্যাঁ 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 হ্যাঁ, কোনো একটা নেই। এই লোকের সামনে অত বাঁধনি টাধনি মাছ কাটাটার দরকার কি? ভূসুণ্ডির মাঠের পেতনির মতো তলায় একটা গামছা আর ওপরে একটা গামছা পরে চলে গেলেও ওই রকমই হ্যাঁ হ্যাঁ করে হাসবে, ডিফারেন্সটা ধরতে পারবে না। এই সময় সে শুনতে পেল নিচের সেই অট্টহাসি। অবন আর ওই লোকটা তো আছেই, তার উপরে মা, তার সেই বিখ্যাত প্লেন টেক অফ করার মতো হাসিটা হাসছে। সম্মিলিত হাসির মধ্যে থেকে প্রত্যেকটি স্বর, প্রত্যেকটি হাসির আলাদা স্টাইল চেনা যাচ্ছে। হাঁচির মতো হাসিও খানিকটা ছোঁয়াচে, তাই নিজের ইচ্ছার বিরুদ্ধেও সে খানিকটা হেসে ফেলল। তারপর গোপন চোখের জল মুছার মতো করে হাসিটুকু মুছে ফেলল। অরিন্দমের পা ধোয়া, গোটানো প্যান্ট নামানো, ভিজে জবজবে জুতো মোজা পাখার তলায় দাঁড় করিয়ে শুকোতে দেওয়া, এক দফায় শরীর ওম করার চা খাওয়া, এই সমস্ত হয়ে যাবার পরও যখন লাবণী নামল না, লাবণীর মা বনানী তখন মনে মনে একটু শঙ্কিত হলেন। বেশিরভাগ মাই তাদের মেয়েদের চেনেন। পড়া বইয়ের মতো আগাপস্তলা চেনা নয়, আবহাওয়ার পূর্বাভাসের মতো চেনা। লাবণী যে সম্প্রতি অরিন্দমের উপরে একটু বিরূপ, এটা তিনি কিছুদিন ধরেই বুঝতে পারছিলেন, কিন্তু কেন সে সম্পর্কে তার কোনো ধারণা ছিল না। অরিন্দম ছেলেটিকে তিনি যতটা প্রত্যাশা করেছিলেন তার চেয়েও বেশি ভালো লেগেছে তার। এত নেটিপেটি ঘরের ছেলের মতো আচার আচরণ। সবচেয়ে চমৎকার হলো তার রসবোধ। এখনই সে তাদের নিজস্ব পারিবারিক রসিকতাগুলোতে দিব্যি যোগ দিতে পারছে। হবু শ্বশুরবাড়ির মধ্যবিত্ত পুরনো পাড়ার পুরনো পরিবেশে চমৎকার মানিয়ে নিয়েছে। মনেই হয় না এই ছেলে এখান থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি করে আবার আমেরিকার ডিগ্রি নিয়েছে, সেখানে কিছুদিন চাকরি করে সিঙ্গাপুর চলে এসেছে। অবশ্য একটা জিনিস থেকে ছেলেটির মনটা বোঝা যায় খুব, মা বাবা দুজনেই অধ্যাপক, এবং এই এক ছেলে তাদের। বাবা মায়ের জন্য যে ছেলের এত টান, অন্যদের জন্য তার টান থাকাটাই স্বাভাবিক। অবশ্য এক ছেলের বউয়ের অনেক সমস্যা হয়, এটাও তার জানা আছে, কিন্তু থাকবে তো সিঙ্গাপুরে। তার বড় জামাইও অমনি এক ছেলে, কিন্তু থাকে ব্যাঙ্গালোরে। সিঙ্গাপুরের চাকরিটা অরিন্দম ছেড়ে দেওয়ায় তিনি একটু ঘাবড়ে গেছেন। মেয়েকে তাহলে শ্বশুর শাশুড়ির সঙ্গে থাকতে হবে। কে জানে তারা কেমন লোক। বাইরে থেকে তো অতি ভদ্র সজ্জন বলেই মনে হয়। এই যে বিয়ের আগেই লাবণীদের পরিবারের সঙ্গে অরিন্দমের এত মাখামাখি, এটা কি ওদের সায় ছাড়া সম্ভব ছিল? ওদের সঙ্গে খুব একটা আসা যাওয়া না থাকলেও
ফোনে কথা হয়। ওরাও নিজেদের কাজ নিয়ে এত ব্যস্ত যে ছেলের উপরে খবরদারি করবার ইচ্ছে বা উপায় কোনোটাই নেই মনে হয়। কিন্তু দুঃখটা এই, বেশিরভাগ সময়ই মায়ের পছন্দের সঙ্গে মেয়ের পছন্দের মিল হয় না। মা চান ছেলে, মেয়ে চাই পুরুষ। মা দেখেন শীল, মেয়ে দেখে রূপ। নিজের মায়ের অনুগত একটি অতি ভদ্র বিনয়ী অমায়িক ছেলেকে যে একটি মেয়ের পছন্দ হবেই তার কোনো মানে নেই। বেশিরভাগ সময় হয় না, কেন কে জানে। কি স্বপ্ন, কি প্রত্যাশা থাকে একটি মেয়ের মনে, যা তার নিজের মায়ের অনুগত পুরুষ পূরণ করতে পারে না। বনানী বুঝেছিলেন অরিন্দম যত তাঁদের কাছাকাছি হচ্ছে, লাবণী তত দূরে সরে যাচ্ছে। কিন্তু বুঝেছিলেন হৃদয়ে একটা অস্পষ্ট বোধ দিয়ে, মগজ দিয়ে নয় মোটেই। তাই তিনি একটু উদ্বিগ্ন, উদ্ভ্রান্ত বোধ করছিলেন। কি করে অরিন্দম তার মেয়েকে সন্তুষ্ট করবে, তার জন্য অরিন্দমের থেকে তিনি বেশি ব্যাকুল। আরে বাবা, আজকালকার দিনে একটা ভালো ঘরের ভালো রোজগারে স্বাস্থ্যবান ডিগ্রিমান ছেলেকে জামাই পাওয়া কি সোজা কথা? আর এ তো আশার অতীত পাওয়া। বড় জামাই সুজিতকে তো তার মোটেই পছন্দ নয়। মুখের কাজটা কেমন বাঁদর বাঁদর, মাথার চুল এখনই পাতলা হয়ে এসেছে, তার উপরে এত গম্ভীর, এত অন্যমনস্ক, যেন তার চেয়ে পণ্ডিত আর পৃথিবীতে কেউ নেই। শ্রাবণীর ক্রেডিট আছে, এই লোকের সঙ্গে 12 মাস 30 দিন ঘর করে। এক এক সময় তার মনে হয় অরিন্দমকে দেখলে, তার সঙ্গে মিশলে, শ্রাবণীর যদি অভিমান হয়, আমার বেলা এক টাক মাথা পণ্ডিতকে জুটিয়ে দিলে, কিনা মস্ত বিদ্বান, ইউনিভার্সিটির অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়ে কি ধুয়ে খাবো? বোনের বেলায় বেশ রূপবান, সুরসিক, চমৎকার পছন্দসই জামাই জোগাড় হলো। হতেই পারে। বনানীরও আসলে এমনই হয়েছিল। তার স্বামী একটু বেঁটে, কালো, তার তো শুভদৃষ্টির সময় কান্নাই পেয়ে গিয়েছিল। পরের 2 বোনের বেলা বাবা মা দিব্যি ফুটফুটে জামাই খুঁজে নিয়ে এলেন। অভিমানও নয়, রীতিমতো রাগই হয়েছিল তার সেই সময়টায়। মেজ বোনের বিয়ের বৌভাত বা ফুলশয্যায় তিনি জানেনই, হিংসায়। ছোট বোনের বেলায় অবশ্য আরও একটু পরিণত হয়েছিলেন, কাজেই রাগ ঝাল অভিমান কাউকে বুঝতে দেননি। তবে এখন তো তার মা বাবার 3 জামাই, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ। মেজ ভগ্নিপতির সেই রং কবে জ্বলে গেছে, মাথাটি ডিমের মতো, এত চকচকে যে তাতে মুখ দেখা যায়। লম্বা হলে কি হবে, একটু কোলকুজো মতো হয়ে গেছে এখনই। ছোট জনের টাব্বুস ভুঁড়ি, বেখাপ্পা, বেমানান। তার বউই তার নাম দিয়েছে ভুঁড়ি দাস। সেই তুলনায় তার স্বামী অনেক ভালো আছেন, শক্তপোক্ত, গাঁট্টা গোট্টা, মাথায় পাকা চুল খুঁজতে হয়, এখনো ব্রাশ দিয়ে চুল টানতে হয়। আসলে যার ভাগ্য তার। তিনি অরিন্দমকে খুব যেন হালকা সুরে বললেন, কি একবার উপরে গিয়ে দেখবে নাকি লাবুটার কত দেরি আর? অরিন্দম একটু ইতস্তত করছে, অবনের দিকে তাকাচ্ছে দেখে তিনি এও বললেন, যাও না, ওপরে ওদের ঠাকুমাও রয়েছেন, একটু দেখা করে আসবে অমনি। অবন, তুই একবার তোর বাবাকে ফোন করতো, কেন এত দেরি করছে। কাকিমাকেও করবি, বলবি জল নেমে গেছে, আর যেন দেরি না করে ওরা। অর্থাৎ অবনকে তিনি ব্যস্ত করে দিলেন। ফোনটা একতলার বৈঠকখানায় রাখা আছে। ঠাকুমার উল্লেখে দোতলায় একা লাবণীর কাছে একা অরিন্দমের যাত্রাটাও নির্দোষ দেখালো বেশ। অরিন্দম যেতে যেতে বলে গেল, কি আর করবে, গামবুট পড়ছে বোধহয়। আর একটু হাসি হলো। লাবণী অবশ্যই গামবুট পড়ছিল না, সে খুব যত্ন করে অশেষ মনোযোগ দিয়ে নেল ফাইল করছিল, একবার এদিকে একবার ওদিকে। নখগুলোকে আজ এই মুহূর্তেই ওকে সুগোল চিকন করে ফেলতে হবে যেন। কি ব্যাপার লাবণী? দোতলায় উঠলেই লাবণী অবনের ঘরটা পরিষ্কার দেখা যায়। দুদিকে 2টো সিঙ্গেল খাট, মাঝখানে একটা ড্রেসিং টেবিল, সম্ভবত লাবণীর মায়ের বিয়ের যৌতুক।
এখন মেয়ে বড় হয়ে যাওয়ায় সাজুনি মেয়ের ঘরে ট্রান্সফার্ড হয়েছে জিনিসটা। এই ড্রেসিং টেবিলের সামনেই একটা টুলে বসে লাবণী নেল ফাইল করছিল। কি আবার ব্যাপার হবে? অনেকক্ষণ এসেছি, নামছো না, নিচে কত মজা হয়ে গেল। তা মজা করুন না, থামলেন কেন? আরে তুমি না এলে মজা হয় কেন? আমি কি ক্লাউন, না আপনার ইয়ার্কির পাত্র? রাগ হয়েছে মনে হচ্ছে। কার উপরে? আমি কিন্তু কিচ্ছু করিনি। আমার উপরে নিশ্চয়ই নয়। অবন ঠাকুরের আজ জন্মদিন, তার উপরেও রাগ করা যায় না। তাহলে তাহলে বাকি রইলেন মা, বাবা আর ঠাকুমা। বেচারি নিজের ঘরে নিজের মনে আছেন, চোখে ভালো দেখতে পান না, তার উপরে আর রাগ করবে কে? তবে কি বাবা? হুঁ, আমার এক্সপেরিয়েন্স বলে বাবাদের সঙ্গে ঝগড়া হয় না। এইবার ধরেছি ঠিক, মা, তাই না? যান না যান, আপনি আমার মাকেই বিয়ে করবে যান। মুখ ফসকে রাগটা বেরিয়ে গেল। কথাটা বলেই লাবণী মনে মনে জিভ কামড়েছে। ছোড়া তীর আর বলা কথা তো ফেরানো যায় না। কি করে লাবণী, কি করে? একটা অত্যন্ত অভব্য, অমার্জিত, গর্হিত কথা বলে ফেলেছে একজন অল্প আলাপি ভদ্রলোককে। সে ভ্যাঁ করে কেঁদে ফেলল। অরিন্দম একটা মস্ত ধাক্কা খেয়েছিল। এ কি রে বাবা, এ কি ধরনের কথা? এ তো একটা নেহাত বাচ্চা ছেলে মানুষ। ইউনিভার্সিটির ক্যান্টিনে যে লাবণীকে দেখেছিল, একটি সহপাঠিনী মেয়ের জন্যে উদ্বিগ্ন, অনেক নির্ভরযোগ্য, অনেক পরিণত মানুষের মতো লেগেছিল তাকে। আর আজ এসে কাকে দেখল? নিচে মায়ের সঙ্গে বেশি গল্প করেছি বলে ঈর্ষা। এ তো সাংঘাতিক গোলমেলে ব্যাপার। সে চুপ করে দাঁড়িয়েছিল। লাবণী চোখ মুছতে মুছতে বলল, সরি, প্লিজ ডোন্ট মাইন্ড। কিন্তু লাবণী, তোমার এরকম অদ্ভুত রিয়াকশন হলো কেন? আই ডিডন্ট মিন ইট। প্লিজ ও কথা আর তুলবেন না। আসলে আমার মনটা খুব খারাপ হয়ে আছে কদিন। কেন? অমৃতার জন্য। লাবণীর অন্তরাত্মা বুঝে নিয়েছে একটা অভব্য, অযৌক্তিক আচরণকে কাউন্টার করতে একটা খুব মানবিক, ভব্য, যুক্তিপূর্ণ কিছু বলতে হবে। এই ক্রিয়া প্রতিক্রিয়াগুলো আপনা আপনিই হয়ে যায়। এটাকে বলা হয় শতক্রিয়া। অমৃতার জন্য এই মুহূর্তে তার কোনো দুর্ভাবনাই নেই। অমৃতার ব্যাপারটা বেশ পুরনো হয়ে গেছে, এখন সয়ে গেছে। কিন্তু তবু সে কেমন করে যেন বুঝে গেল এই মুহূর্তে এই কথাটা বলা ছাড়া তার কোনো গত্যন্তর নেই। অরিন্দম বলল, কেন শুধু শুধু মন খারাপ করছো? অমৃতা ভালো আছে। এই তো আজই গিয়েছিলাম, দেখলাম খুব পড়ছে, পড়ে পড়ে ক্লান্ত একেবারে। ও, ইনি আজই অমৃতার কাছে গিয়েছিলেন? কথার ধরন শুনলে মনে হয় প্রায়ই যান। অমৃতার কাছে যাওয়াটাই এর দস্তুর, নিয়মিত অতিথি একজন। বাহ, অফিস ছিল না, অফিস কেটে অমৃতার কাছে গিয়েছিলেন। তারা যেমন ক্লাস কেটে সিনেমা যায়, কি বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের সঙ্গে মিলতে যায়। তাহলে কি এই জন্যেই ইনি সিঙ্গাপুরের চাকরিটা ছেড়েছেন? অমৃতার কাছে ফ্রম টাইম টু টাইম যাবেন বলে? অমৃতার ব্যাপারটাতে ইনি আগ্রহী হলেন তার জন্য। সে লাবণী ভয় পেয়েছিল বলে, তাকে বোঝাতে যে ইনি একজন নির্ভরযোগ্য মানুষ আর একজন অরিসুদণ্ডন। তো সবাই মিলে ডাক্তারের কাছে গিয়েছিল। মোটামুটি জানা গেছে যে অমৃতা এখন নিরাপদ। শিগগিরই তার কেস উঠবে, অরিসুদনের করা কেস। ব্যাস, মিটে গেল। ইনি কেন নিয়মিত সেখানে যান? এর তো লাবণীর কাছেই নিয়মিত আসার কথা। কি আছে অমৃতার? ক্লাসের সবচেয়ে ভালো ছাত্রী শর্মিষ্ঠা, সবচেয়ে সুন্দরী লাবণী, সবচেয়ে মজাদার, ভালো লাগবার মতো মেয়ে দোলা। অমৃতাকে? অমৃতা কি? কেন প্রফেসররা বেশিরভাগই অমৃতা অমৃতা করেন? লম্বা, ফর্সা, কাটকাট চেহারা, তিনকোনা মুখ, চোখ মুখের এমন কিছু শ্রীছাঁদ নেই। হ্যাঁ, এখন এটাই বলা যায় ক্লাসের সবচেয়ে দুর্ভাগা মেয়ে হল অমৃতা। এটাই তার বিশিষ্টতা। তো এই দুর্ভাগ্যকে তো সে ভালোই ব্যবহার করছে দেখা যাচ্ছে। একজন নামকরা ডাক্তার শুধু একটা গোটা নার্সিংহোম, একটি বহুজাতিক সংস্থার ইঞ্জিনিয়ার, কোথায় কার কাছে রয়েছে এখন তাকেও। অনেকেই পাকড়েছে
দুর্ভাগ্যের টোপ ফেলে। এত রাগ, এত নৈরাশ্য, এত বিদ্বেষ হচ্ছিল তার যে বুকের ভেতরটা ধড়ফড় করছিল, রগগুলো দপদপ করছিল। মনে হচ্ছিল ড্রেসিং টেবিলে সাজানো তার প্রসাধন দ্রব্যগুলো ছুঁড়ে ছুঁড়ে ফেলে দেয়, যেন সেগুলো সব গিয়ে পড়ে অমৃতা আর তার শোকল্ড দুর্ভাগ্যের উপরে। ইচ্ছে হচ্ছিল ছুটে গিয়ে অরিন্দমের গাল, বুক, কি যে কোনো খোলা জায়গায় হাউমাউ করে কামড়ে দেয়, যাতে তার ১৬-১৬-৩২টা দাঁতের দাগ বসে যায় সেখানে। এমন তার কখনো হয়নি, কখনো না। সুন্দরী বলে বরাবরই সে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, বাড়ি, আত্মীয় স্বজন সব জায়গাতেই খুব প্রশ্রয় পেয়েছে। নিজের চেহারা সম্পর্কে তার অহংকার থাকলেও সে এত বোকা নয় যে নিজেকে নিজের পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরী মনে করবে। সৌন্দর্য নিয়ে সত্যি কথা বলতে কি তার আকাঙ্ক্ষারও শেষ নেই। অন্যদের দেখে খালি মনে হয়, ইস, ওর ওইটা কি ভালো। যদি হতো দোলার মতো রং, অমৃতার মতো ফিগার, যদি হতো সুদীপার মতো টোল, অনিমার মতো চুল। নিজেকে নিয়ে সে মোটেই সন্তুষ্ট ছিল না, তাই সেভাবে অহংকারও সে কোনোদিন অনুভব করেনি। কিন্তু সচেতনভাবে কাউকেই ঈর্ষা করার জায়গাতেও ছিল না সে। নিজের ভেতরের এই ক্রোধ, হিংসা, দেশের প্রাবল্যও তার একেবারে অচেনা। কিন্তু তাই বলে তো সে সত্যিই প্রসাধন দ্রব্যগুলো, ময়শ্চারাইজার, নারিশিং ক্রিম, ট্যালকাম পাউডার, লিপস্টিক, এগুলো ছুঁড়ে ছুঁড়ে ফেলতে পারে না। পারে না অরিন্দম ঘোষকে কামড়ে দিতেও। তাই সে মুখে বলল, ঠাকুমা আপনার সঙ্গে কথা বলবে বলে বসে আছে, যান না, আমি একটু পরে যাচ্ছি। আর লাবণীর ঠাকুমার ঘরের দিকে যেতে যেতে অরিন্দমের আবার ফিরে এলো সেই বদ মেজাজ, সেই কালো ভীমরুলের চাকের মতো মুখ, এতই গম্ভীর, এতই অস্বাভাবিক যে সে যখন নিচে নেমে এলো তার মুখ দেখে লাবণীর মা তো বটেই, লাবণী নিজেও ভয় পেয়ে গেল। দুজনেই মনে করল লাবণীর ব্যবহারের জন্যেই এই গাম্ভীর্য, এই রাগ। কিন্তু তা নয়। লাবণীর কাকা, কাকিমা আর তাদের একটি ছেলে, একটি মেয়ে এলো। ভালো করে তাদের সঙ্গে কথাও বলতে পারল না অরিন্দম। বনানী আগেই যাকে বলে রেখেছিলেন, খুব হাসি খুশি, মিশুকে, হুল্লোড়ে, তার হবু ছোট জামাই। যা যাবার সময় বলে গেলেন, কই দিদি, তুমি যে বলেছিলে হাসি খুশি, এ তো দেখছি রামগরুরের আরেক অবতার। কিছু মনে করো না দিদি। লাবু তো অমন গম্ভীর লোকের সঙ্গে থাকতে গেলে হাঁপিয়েই মরে যাবে। বনানী আমতা আমতা করে বললেন, না রে, সত্যিই ও খুব হাসি খুশি। আজকে এলেও তো খুব হাসতে হাসতে, অবনকে জিজ্ঞাসা কর। লাবণীর বাবা বললেন, মাথার উপরে কত দায়িত্ব এই বয়সেই, হঠাৎ হয়তো অফিসের কোনো প্রবলেম মনে পড়েছে। বাবা যাই বলুন, লাবণীকে তার মা সেরাতে শুধু মারতে বাকি রাখলেন। হাসতে হাসতে ছেলেটা এলো, মুখে যেন আলো জ্বলছে। কি এমন তুমি বলেছ যে মুহূর্তে তার মেজাজ পাল্টে যায়? সুন্দরী সুন্দরী করে লোকে মাথায় তুলেছে। মনে করো না তুমি দারুণ একটা কিছু। তোমার মতো চটকদার মেয়ে এখন কলকাতার রাস্তায় হুদো হুদো ঘুরছে। ওদের কাছে তুমি কিচ্ছু না, কিচ্ছু না। শুনে রাখো এই আমার কথা, আমি মা হয়ে তোমাকে বলছি, এমন বর তুমি ভূভারতে আর কোথাও পাবে না। তোমার অনেক ভাগ্য যে আকাশের চাঁদ আমাদের হাতে ধরা দিয়েছে। তোমার অসভ্যতায় ও যদি চলে যায় তাহলে একটা মর্কট ছাড়া আর কিচ্ছু জুটবে না তোমার। এত সব কড়া কড়া প্রাণ বিধুনো কথাও লাবণী কোনোদিনও তার মায়ের কাছে শোনেনি। কিন্তু সে জানে সে কি করেছে, কি বলেছে, কেন অরিন্দম অমন পাল্টে গেল। সে দোষী নিঃসন্দেহে। কি কথায় অরিন্দম রাগ করল তা তো সে কোনোদিনও মাকে বলতেও পারবে না। মায়ের তিরস্কারের উত্তরে সে শুধু নিঃশব্দে কাঁদতে লাগল। অবশেষে অবনী বলল, দিদি আর কাঁদিসনি, তোর চোখ মুখ ফুলে গেছে। অরিন্দমদা একটা আস্ত পাগল। অরিন্দমও জানে না তার মেজাজ হঠাৎ কেন খারাপ হয়ে গেল। লাবণী একটা বিশ্রী কথা বলেছিল সত্যি, কিন্তু তারপর তো সে ক্ষমাও চেয়ে নিয়েছে। লাবণীকে সে সান্ত্বনাও দিয়েছিল। তখনও লাবণী চুপ করেছিল, তার মন খারাপ যায়নি। কিন্তু সেটা
কোনো ব্যাপার না, তাতে তো আর রাগ করবার কিছু থাকতে পারে না। আর ওই রকম খারাপ মেজাজ? লাবণীর কাকা কাকিমার সঙ্গে আজ তার প্রথম দেখা হলো, অথচ সে ভালো করে একটা কথাও বলতে পারল না। ওদের ছেলে মেয়ে দুটিকে তো স্রেফ ইগনোর করল। ভালো ভালো রান্না করেছিলেন লাবণীর মা, সে তো একটু নাড়াচাড়া করেই উঠে এলো। নিজে ওদের সঙ্গে অভদ্রতা করেছে বলে দ্বিগুণ তিক্ততায় তার মন ভরে আছে। স্টিয়ারিংয়ে হাত আপনা আপনি যান্ত্রিকভাবে ঘুরছে, গিয়ার চাপছে, মন অন্যত্র, খুঁজছে। সকালের বদমেজাজ আর এই রাতের বদমেজাজ একই জাতের। কেন কেন কি? তারপর হঠাৎ সে লাবণীর সঙ্গে তার কথাবার্তার মধ্যে দিয়ে পিছু হাঁটতে হাঁটতে কারণটা পেয়ে গেল। অমৃতার প্রসঙ্গ। সকালে সে অমৃতার কাছে তার বাবা মায়ের পাঠানো চিঠি নিয়ে গিয়েছিল। আশা করেছিল কত খুশি হবে অমৃতা, কত কৃতজ্ঞতা জানাবে তাকে। বেশ কিছুক্ষণ কথাবার্তা চলবে। সে দুঃখ আর বিষাদ থেকে অমৃতার মন অন্যদিকে ফেরাবার চেষ্টা করবে, কিন্তু না, সেসব কিছুই ঘটেনি। সামান্য কিছু কথাবার্তা, অমৃতার নিঃশব্দ কান্না। তারপরে অমৃতা এমন অন্যমনস্ক হয়ে গেল যে সে একটা আস্ত মানুষ যে অতক্ষণ ধরে চুপচাপ বসে আছে তার সামনে, এটা পর্যন্ত বিস্মৃত হয়ে গেল। সে যখন আজ আসি, অফিস যেতে হবে বলে উঠে পড়ল, তখনও অমৃতা ঠিক সেই রকম অন্য মনে যান্ত্রিকভাবে ঘাড় নাড়ল। তার যাওয়া অথবা আসা কোনোটাই অমৃতার মনে বিন্দুমাত্র দাগ কাটতে পারেনি। তাই তার অমন অমানসিক মেজাজ খারাপ হয়েছিল। ইগো কি? ইগো আহত হয়েছে বলে? না বোধহয়। তারপর সে সেই ভয়ানক উপলব্ধির সম্মুখীন হল। সে ভালোবাসে, না লাবণীকে না, আর কাউকেই না, শুধু অমৃতাকে। শুধু অমৃতা, শুধুই অমৃতা। শেষ হল অমৃতা উপন্যাসটির ৫ম পর্ব। খুব তাড়াতাড়ি ফিরে আসছি অমৃতার ৬ষ্ঠ পর্ব নিয়ে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।